মালতীর হাবভাব দেখে বুঝে গেলাম সে আমার কাছে আসতে চাইছে, তাই তাকে টেনে এনে পায়ের ভাঁজের উপরে বসালাম। এই যে মালতী মহারানী, কি চাই বলেন আপনার? কিছুই চাই না, আপনার এইটুকু সঙ্গতাতেই আমি বিশাল খুশি। আমার আর আলাদা করে কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো আর হয় না। চলো তোমায় নিয়ে শপিংয়ে যাব। যাও, রেডি হয়ে এসো। এই না না, একদম বেহুদা খরচ করতে যাবেন না আমার জন্য। মালতী কথা শুনে ওকে কোল থেকে নামিয়ে দিলাম। চোখ পাকিয়ে তাকিয়ে আছি মালতীর দিকে। সে আমার চোখ পাকানি দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে চলে গেল। আমি জানি সে কোথায় গিয়েছে। কিছুক্ষণ পর সে শাড়ি পরে বেরিয়ে এলো। সে ওই শাড়িটাই পরেছে যেটা আমি তাকে সর্বপ্রথম কিনে দিয়েছিলাম। এই যে আপনি আমায় চোখ রাঙিয়ে রেডি হতে পাঠালেন, অথচ আপনি এভাবে রেডি না হয়ে বসে আছেন। রেডি হবেন না আপনি? আরে আমার আর রেডি হতে কি 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। জাস্ট শার্টটা গায়ে ঝুলিয়ে নিলেই হবে। তো কোন শার্টটা পরবেন? নেভি ব্লু। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসছি। সে শার্ট নিয়ে এসে আমার হাতে দিল। আমি সেটা গায়ে দিয়ে দুজনে মিলে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেদিন অনেক ঘোরাঘুরি করেছি দুজনে, ইচ্ছা মতন কেনাকাটা করেছি মালতীর জন্য। তারপর একদম অনেকটা রাত করে বাসায় ফিরেছি। রাতে বাসায় আসতেই অফিসের ম্যানেজার টেক্সট করে জানিয়ে দিল যে কাল আমাকে স্যার দেখা করতে বলেছে অফিসে। পরের দিন সকালে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সোজা স্যারের কক্ষে চলে গেলাম। কেমন লাগছে আকাশ এখন তোমার? খুশি তো তুমি? জি স্যার, অনেক খুশি, কিন্তু স্যার একটা কথা জানার ছিল। আকাশ, তুমি কি কথা বলবে সেটা আমি ভালো করেই জানি। তাহলে বলুন স্যার। আমি চাই তুমি ত্রিধার থেকে প্রতিশোধ নাও। স্যারের মুখে ত্রিধার নাম শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠল আমার। মনে হয় যেন এখনই কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। এতটা কষ্ট হচ্ছে ত্রিধার নামটা শুনে স্যারের মুখে। কিন্তু হঠাৎ কেন স্যারের মুখে আমার সেই পুরনো অতীতের কথা, যেই অতীত কিনা আমার ভিতরটাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে বহুকাল আগেই চলে গিয়েছে। আজ সেই অতীতের কি রহস্য খুলতে চলেছে আমার সামনে কে জানে। কিন্তু একটা কথা মাথায় ধরছে না যে স্যার ত্রিধার কথা জানে কি করে। স্যার আপনি ত্রিধার সম্পর্কে জানেন কি করে? কারণ আমি ত্রিধার আপন চাচা। কি? হ্যাঁ, আমি ত্রিধার আপন চাচা। ত্রিধা আমার আপন বড় ভাইয়ের মেয়ে। আমি চাই তুমি ত্রিধার থেকে প্রতিশোধ নাও। আমার প্রতিশোধটা তুমি নিয়েই দিয়েছো, এবার তোমার নিজের প্রতিশোধটা তুমি নাও। স্যারের কথা শুনে চমকে গেলাম। স্যার, আপনি আপনার ভাইয়ের মেয়ের উপরে প্রতিশোধ নিতে বলেছেন আমাকে, তার কারণটা বুঝলাম না। আর তার উপরে এটাও বুঝে আসছে না যে আমি আপনার প্রতিশোধ কিভাবে নিয়ে দিয়েছি। তাহলে শোনো, দেখো আমরা 3 ভাই বোন। বোনটা সবার ছোট, তার বহুকাল আগেই বিয়ে হয়ে গিয়েছে। বাকি ছিলাম আমরা 2 ভাই। আমার মা বাবা মারা যাওয়ার সময় সমস্ত সম্পত্তি ত্রিধার বাবার নামে করে দিয়ে গেছে। একচাতে পরিমাণ আমার জন্য রাখিনি। এতে আমার বোনের আক্ষেপ না থাকলেও বড় ভাইয়ের প্রতি আমার বিশাল আক্ষেপ জন্মেছে। আমি হার হালাতে এটার প্রতিশোধ নিতে চাচ্ছিলাম। আজ আমাকে যে অবস্থানে দেখছো সবটাই আমার নিজের মেহনত দ্বারা উপার্জন করা। কিন্তু ত্রিধার বাবা এক রাতে অডেল সম্পত্তির মালিক হয়ে গিয়েছে, যা আমার উপার্জন করতে 10 বছরেরও বেশি সময় লেগে গিয়েছে। তাই আমার ভিতরে একটা জিনিস এই সব সময় কাজ করতো যে আমি আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেব। কিন্তু কিভাবে নেব সেটাই পাচ্ছিলাম না। কিন্তু কিছুদিন আগে শুনি ত্রিধার বাবার বিজনেস লোকসানে একদম ডুবে যেতে ধরেছে। আর তাই তার এই প্রজেক্টে কাজ করে লোকসানটা উঠিয়ে নিতে চাচ্ছিল। তখনই আমার মাথায় এলো এই প্রজেক্টে হার হালতে আমি নিয়ে নেব, যাতে করে তারা একদম ডুবে যায়। আর সেটাই হলো। তুমি মেহনত করে আমাদের অফিস প্রজেক্টটায় নিয়ে এলে। ত্রিধার বাবা অনেক চেষ্টা করেছে প্রজেক্টটা যাতে ওদের কোম্পানি পায়, কিন্তু প্রজেক্টটা আমরা নিয়ে নিয়েছি। আর এটা থেকে বেশ ভালো একটা প্রফিট এসেছে আমাদের। তাই তোমাকে খুশি হয়ে এতগুলো টাকা আমি দিয়েছি। তবে কথা সেটা নয়, কথা হচ্ছে ত্রিধা তোমার সাথে যেরূপ আচরণ করেছে সবটাই আমি জানি। ম্যানেজার থেকে আমি সমস্ত কিছু শুনে ডিটেলসে। তুমি প্রতিদিন দেরি করে আসায় সে তোমাকে কিছু বলে না। সে অফিস টাইম ঠিকঠাক মতন টুকে রাখে। আর তোমার রোজ অফিসে দেরি করে আসা, রোজ রাত একাকিত্ব কাটানোর জন্য ড্রিঙ্ক করা, সবকিছু আমার কানে আসে। কিন্তু আমি একটা সুযোগ খুঁজছিলাম, তাই সুযোগ পেয়ে তোমাকে দিয়ে সেটা কাজে লাগিয়েছি। এতে করে আমার প্রতিশোধটা আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি পার্সোনালি চাই তুমি ত্রিধা থেকে আর প্রতিশোধ নাও, কারণ আমার জন্য তুমি অনেক কিছুই করেছো। সো তোমার এ বিষয়ে কিছুটা ভাবার অধিকার আমি রাখি। তোমার উপরে কিছুটা দায়িত্ব কর্তব্য আমারও আছে। তাই বলছি এখনই সঠিক সময় ত্রিধা থেকে প্রতিশোধ নেওয়ার। এখন তোমার কাছে সবই আছে, 50 লাখ টাকার মালিক তুমি।
তাছাড়া তোমার জন্য একটা বাড়িও কিনে রেখেছি আমি, যাতে করে তুমি অন্য কাউকে নিয়ে সেই বাড়িতে সুখের সংসার করতে পারো। দরকার হয় আমার ব্যবহার করা গাড়িটাও আমি তোমায় দিয়ে দিব, কিন্তু এবার তৈরি হয়ে যাও আকাশ তুমি। স্যার আমার দ্বারা ওসব হবে না। কেন হবে না আকাশ? কি নেই এখন তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। স্যার কিছু মানুষের উপরে কখনোই প্রতিশোধ নেওয়া যায় না। সেটা তাকে অনেক ভালোবাসতাম সেই জন্য নয়, সেটা মনুষ্যত্বের কারণে, সেটা মনের তৃপ্তির কারণে। হ্যাঁ আমি জানি আমি এখন যোগ্য সময় তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তার উপরে রিভেঞ্জ ওঠানোর জন্য। আপনি আমায় সেই রকম যোগ্য করে তুলেছেন। কিন্তু স্যার সবার থেকে প্রতিশোধ নিয়ে না মজা পাওয়া যায় না। কিছু কিছু প্রতিশোধ উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কারণ হয়তো আমি তার থেকে প্রতিশোধ বা তার উপরে রিভেঞ্জ উঠাবো, কিন্তু আমার মনের কোথাও না কোথাও খুঁত থেকে যাবে। কারণ একটা সময় মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, তাই তার উপরে প্রতিশোধ আমি কখনোই নিতে পারবো না। সো তাই তার বিষয়টা উপরওয়ালার হাতে সঁপে দিয়েছি। তিনি আমার হয়ে তার থেকে প্রতিশোধটা নিয়ে দিবেন। আর তাছাড়া আমি তার উপরে প্রতিশোধ নিলে তারই মতন পাষাণ হয়ে যাব। কিন্তু খোদা যখন আমায় দেয়া কষ্টের জন্য তার উপরে আযাব ঢেলে দিবে, তখন সেই দোষ কারোর ঘাড়ে উঠবে না। আর সে তখন তার কৃতকর্মের কথা ভেবে পাগলের মতন ছুটাছুটি করতে থাকবে। হায় আল্লাহ, হায় হতাশ করতে থাকবে আমার জন্য। তখন সে বুঝতে পারবে আমার মূল্য। আর আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আমি তাকে ভালোবাসি বলে সে আমায় জুতো মেরেছে, কিন্তু সে যখন সমস্তটা বুঝতে পেরে আমার কাছে আসবে, তখন আমি তার শরীরে পর্যন্ত স্পর্শ করব না। আর সেখানে তাকে মরা তো দূরের কথা, যেদিন উপরওয়ালা খেলাটা তার সাথে খেলবে, সেদিন আমি দর্শক হিসেবে খেলাটা দেখব আর পৈশাচিক হাসি হাসবো। আকাশ, তোমার মতন মানুষ আমি বাপের জন্ম দেখিনি। যে মানুষটা এতটা কষ্ট পাওয়ার পরে সমস্ত কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দেয়, তার থেকে মহান মানুষই পৃথিবীতে আর হতে পারে না। আমি তো ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছি, কিন্তু এখন তোমার কথা শুনে খুবই আফসোস হচ্ছে যে খোদা কেন আমায় তোমার মতো বানালো না। সত্যি তুমি একজন মানুষের মতো মানুষ আকাশ। আমি তোমার আচরণের ব্যবহার দেখে তোমার প্রতি মুগ্ধ। তুমি বিচারটা খোদার উপরে ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছো, কিন্তু বিশ্বাস করো, খোদা যেদিন বিচার করবে, আমি বর্তমানে সেদিনটার কথা ভেবে এখনই তৃপ্তি পাচ্ছি। আকাশ, আজ থেকে আমার গুলশন অফিস বলো আর বনানীর অফিস বলো, সবটাতে আমার পরের অবস্থান তোমার। তুমি চাইলে আমার যে কটা অফিস আছে সেখান থেকে যে কোনো একটাতে ইচ্ছা মতো থাকতে পারো। আজ থেকে আমার সমস্ত কার্যক্রম তুমিই সামলাবে। স্যার আপনার কথা শুনে কি যে বলবো ভেবে পাচ্ছি না। আপনি আমায় এতটা সাপোর্ট করবেন তা কখনো কল্পনাও করিনি আমি। আরে কি বলছো? তুমি আসলে সাপোর্টের যোগ্য, কারণ তুমি যে মনের চক্ষু খুলে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আরে হয়েছে, থাক। আচ্ছা এখন আমার যেতে হবে। আর শোনো, আমার গাড়ির চাবি আমি রেখে গেলাম। আজ থেকে তুমি আমার গাড়ি নিয়ে চলাফেরা করবে, আর আমি আমার অন্য গাড়ি নিয়ে চলাফেরা করব। আর যাওয়ার সময় ম্যানেজার থেকে তোমার জন্য যে বাড়িটা কিনেছি সেটা চাবি নিয়ে যেও। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেলেন, কিন্তু আমি ঠাই সেখানেই দাঁড়িয়ে আছি। আমার কাছে যেন সমস্তটাই একটা স্বপ্নের মতন মনে হচ্ছে। খুশিতে চোখ দিয়ে জল চলে এলো। কিছুক্ষণ পর স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। পরে আরও কিছুটা সময় অফিসে ছিলাম। ম্যানেজার জামাল ভাইয়ের সাথে বসে বসে গল্প করেছি। তারপর তিনি আমাকে চাবি বুঝিয়ে দিলেন। পরে আমি অফিস থেকে সোজা বাসায় চলে এসেছি। বাসায় আসতেই নাকের মধ্যেই অনেক সুন্দর খাবারের স্মেল ভেসে আসলো। ঘরে প্রবেশ করতেই দেখি মালতী অনেক কয় আইটেমের খাবার রান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ সামলাতে পারলাম না। হাত মুখ ধুয়ে সোজা খাবার টেবিলে এসে বসলাম। মালতী রান্নাঘরেই ছিল। সে আমার উপস্থিতি টের পেয়ে খাবারের রুমে আসে। পরে আমায় খাবার পরিবেশন করে দিতে থাকে। খাবার পরিবেশন করে আমার সামনে দিয়ে সে আমায় বলে, আপনার সাথে আমার না একটা কথা ছিল। কি কথা? আমার মনে হয় কি এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আর কয়দিন এভাবে থাকবো আমি। আপনি আমার জন্য সামনের জীবনে এগিয়ে যেতে পারছেন না। আপনারও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে করবেন, সংসার করবেন, কিন্তু আমি এই বাসায় থাকায় সেসব থেকে আপনি পিছিয়ে। তাছাড়া আমার মতন মেয়ে এতদিন একটা লোকের বাসায় পড়ে থাকা মানায় না। তাই বলি কি, আমি আজকে এই বাসা থেকে চলে যাব। মালতীর কথা শুনে মাথা পুরোপুরি বিগড়ে গেল। খাবারের প্লেটটা তুলে নিয়ে সজোরে এক ফিক্কা দিয়ে ফেলে দিলাম ফ্লোরের উপরে। তারপর খাবারের টেবিল ছেড়ে
উঠে গিয়ে সোজা মালতীর চুলের মুঠি টেনে ধরলাম। এই মেয়ে, কি বললি তুই? তুই আমায় ছেড়ে চলে যাবি? তুই এই বাসা ছেড়ে চলে যাবি? তো কি করব বলুন? আর কতদিন আপনার ঘাড়ে বসে বসে খাবো? আর তাছাড়া আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় যে আমার মতন একটা জঘন্য মানুষ আপনার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি। মালতীর কথা শুনে আরও রাগ উঠে গেল। ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম মালতীর গালে। সে থাপ্পড়কে সোজা কান্না করে দিল। আজকের পর যেন আর কোনোদিন আমায় ছেড়ে যাওয়ার নাম তোর এই মুখে না ওঠে। তুই আমায় ছেড়ে কোথাও যেতে পারবি না। শুধু তাই নয়, এই বাসা ছেড়েও তুই কোথাও যেতে পারবি না। তুই সারা জীবন আমার চোখের সামনেই থাকবি। এক মুহূর্তের জন্যও আমার চোখের সামনে থেকে আড়াল হবি না তুই, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে আমার। কত বড় সাহস হলে সে আমার ছেড়ে যাওয়ার মতন দুঃসাহস করতে পারে? মালতীকে ছেড়ে দিয়ে সোজা রুমে এসে খাটে বসলাম। যা, আজকে আর খাবারই খাবো না। খা তুই তোর রান্না করা খাবার। এই খাবার আর আমার মুখে উঠবে না। রুমে এসে রাগে বালিশের কভার টেনে ছিঁড়ে ফেলেছি। তারপর বালিশ ছাড়াই খালি বিছানায় শুয়ে আছি। এইভাবে কিছুটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর মেয়েটা খাবারের প্লেট হাতে নিয়ে আমার রুমে আসে। এই যে প্লিজ খেয়ে নিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আজকের। ওই সত্যি আর কোনোদিন আপনাকে ছেড়ে যাওয়ার নাম মুখে আনবো না। প্লিজ আপনি খেয়ে নিন। মেয়েটা খাবারের প্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কোনো রেসপন্স নেই। ভিতরে ভিতরে ঠিক করেই নিয়েছি যে আজ তো রান্নাই খাবো না, কিন্তু মেয়েটা বকে চলেছে। এই যে প্লিজ খেয়ে নিন না। আমি তো বললাম এই যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো ওই কথা বলবো না। দূর, কে শোনে কার কথা? আমি আমার মতন শুয়ে আছি, কিন্তু হঠাৎ এই মেয়েটা খাবার পাশে রেখে দিয়ে এসে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এই যে প্লিজ শোনেন না, আমি বললাম তো যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো ওই কথা মুখে আনবো না। মেয়েটার কান্না শুনে আমার সমস্ত রাগ নিমিষেই পানি হয়ে গেল। কিন্তু আমি সেভাবেই রোবটের মতন শুয়ে আছি। দেখি মেয়েটা আজকে আমাকে খাওয়ানোর জন্য কি কি করতে পারে। এই যে আপনি কি শুনছেন না আমার কথা? আমি ডাকছি তো আপনাকে, প্লিজ শোনেন না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ওই কথা বলে। সত্যি আর কোনোদিন আপনাকে ছেড়ে যাওয়ার নামও মুখে আনবো না। মেয়েটার কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। পেট ফেটে হাসি আসছে মালতীর কথা শুনে, কিন্তু উপর থেকে বরাবরের মতোই রোবট হয়ে আছি। কিন্তু সে আমায় কোনো মতে মানাতে না পেরে শব্দ করে কান্না করে দেয়। আর কান্না করতে করতে আমার বুকের উপরে উঠে বসে। সে শব্দ করে কান্না করছে আর আমাকে মানানোর ট্রাই করছে। কিছুক্ষণ গাল টানছে, কিছুক্ষণ নাক ধরে ছোট বাচ্চার মতন পো পো করছে, কিন্তু আমি কোনো মতেই তাকে ধরা দিচ্ছি না। তার এই চেষ্টাও ফেল হওয়াতে সে এবার আমার ঠোঁটের উপরে অত্যাচার শুরু করে। তার এমন আচরণে এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার চেয়েও দুঃখের বিষয়, তার নাকের পানি আর চোখের পানি দিয়ে আমার সারা মুখ ভরে ফেলেছে। শেষমেশ আর না পেয়ে তাকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর কখনো ছেড়ে যাওয়ার নাম মুখে আনবে? না না না, আর কোনো দিনও না। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে একবার মুখ থেকে এই কথা বের করে। আমার জীবদ্দশায় এই কথা আর কোনো দিনও মুখ থেকে বের হবে না। আর কখনো যেন এরকম পচা কথা মুখ দিয়ে বের না হয়। না, আর হবে না। আচ্ছা ঠিক আছে, এবার চলো খেতে যাব। আমি তো আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা সমস্যা নেই, সেই খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে চলো। আজকে তুমি আমায় নিজের হাতে খাইয়ে দিবে, তারপর আমিও তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। আচ্ছা। এভাবেই খুনসুটির মাঝে 7টা মাস কেটে গেল। মালতীকে নিয়ে স্যারের দেওয়া নতুন বাসে উঠে পড়েছি। অন্যদিকে অফিসের সমস্ত কিছু এখন আমি দেখাশোনা করছি। যেদিন থেকে স্যার অফিসের দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, সেদিন থেকে অফিসটাকে মানুষ বানিয়ে ফেলেছি। আমাদের সব কয়টা অফিস অনেকটা সফলতা অর্জন করে ফেলেছে। স্যার আমার আচরণে বিশাল খুশি। তিনি আমায় প্রকাশ্যে অনুমতি দিয়ে দিয়েছে সে আমার যত রকমের প্রয়োজন আছে সবটাই যেন অফিসের টাকায় পূরণ করি। তিনি আমাকে নিজের সবচাইতে কাছের মানুষ বলে মনে করে এখন। আর এদিকে মালতীর সাথেও আমার দিনকাল বেশ ভালো কেটেছে। আমরা স্বামী স্ত্রীর মতনই চলাফেরা করি। বাইরে কেউ আমাদেরকে দেখে বুঝতে পারবে না যে আমরা স্বামী স্ত্রী নই। এর মাঝে বাণিজ্য মেলা শুরু হয়। মালতীকে নিয়ে একদিন বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছি। হঠাৎ করে কেউ একজন এসে মালতীর সামনে পিছন দিকে আমাকে জড়িয়ে ধরে। আমি তাড়াতাড়ি তাকে ছাড়িয়ে নিয়ে পিছনে ঘুরতেই দেখি ত্রিধা অশ্রু ভরা চোখে তাকিয়ে আছে। ত্রিধাকে দেখে আমার চোখ জোড়া কপালে উঠে গেল।
আকাশ, তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি। তোমায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি আমি। তোমার সেই পুরনো বাড়িটাতেও গিয়েছিলাম তোমার খোঁজ করতে, আর শেষমেশ কিনা তোমায় এই বাণিজ্য মেলায় খুঁজে পেলাম। এই যে কে আপনি, আর কিসের জন্য আমাকে তালাশ করছেন? আকাশ, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি ত্রিধা। না, আমি আপনাকে চিনি না, আর চিনতে চাইও না। আর না, ত্রিধা নামক কারোর সাথেই আমার কোনোদিন পরিচয় ছিল। আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। না না, আমি ভুল জায়গায় আসিনি। আমি তোমায় ভালোভাবেই চিনি, তুমিই আকাশ, আর তুমিও আমাকে ভালোভাবে চেনো। এই যে একবার বলায় কথাটা কি কানে গেল না? আমি তো বললাম আমি আপনাকে চিনি না। এই আকাশ, তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে? আরে ধুর, এই মালতী, চলো তো। কোথা থেকে কোন পাগল এসে আমাদের পাল্লায় পড়েছে কে জানে। চলো আমরা অন্য কোথাও যাব। মালতীকে নিয়ে সেখান থেকে চলে এলাম, কিন্তু আমার ভিতরে ভিতরে ঠিকই জ্বালাপোড়া করছে। যেই মানুষটাকে একটা সময় নিজের চাইতেও বেশি ভালোবাসতাম, তাকে আজকে না চেনার ভান করে চলে এসেছি। সে আমাকে পিছন থেকে বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু কে শুনে কার কথা। বর্তমানে মালতী আমার সাথে রয়েছে, তাকে কোনোভাবেই আমি হেট করতে চাই না, আর না চাই দুজনের এই সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে। তাই সেখান থেকে চলে এসেছি। সেখান থেকে সরে গিয়ে বাণিজ্য মেলার অন্য জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু তখনই লক্ষ্য করলাম মালতী কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। মালতীর এমন নীরবতা দেখে আমার ভিতরেও কেমন যেন এক ধরনের অস্থিরতা কাজ করছে। আমি জানি মালতী হুট করে এইভাবে চুপসে যাওয়ার কারণ। তখনই সে বলে ওঠে, আচ্ছা শোনেন না, আমার না এখানে একদম ভালো লাগছে না, চলেন না আমরা বাড়ি চলে যাই। আচ্ছা চলো। মালতীকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ওয়াশরুমে ঢুকে পড়েছি ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মালতী বিছানায় বালিশের সাথে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। মালতীর এমন হাবভাব দেখে আমার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। সাথে সাথে বিছানায় চলে গেলাম। বিছানায় গিয়ে মালতীর পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরেছি। তখনই ফোপানি শব্দ কানে ভেসে আসলো। তাড়াতাড়ি মালতীকে ডাক দিলাম, এই মালতী, কি হয়েছে তোমার? কিন্তু তার কোনো সারা শব্দ নাই। এবার তাকে ডাক না দিয়ে সোজা হ্যাঁচকা টান দিয়ে বালিশটা তার মাথার নিচ থেকে সরিয়ে ফেললাম। তখনই সে আমার দিকে ঘুরে তাকালো। মালতীর তাকানো দেখে নিজের ভিতরে বীভৎসভাবে মোচড় দিয়ে উঠল, কারণ তার চোখ মুখ পুরো লাল হয়ে আছে, আর তার চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। এই মালতী, কি হয়েছে তোমার? ওই মেয়েটা কে যে আপনাকে আমার সামনে ওভাবে জড়িয়ে ধরেছিল? মালতীর কথা শুনে আমার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি হলো, কথা বলছেন না যে? ওই মেয়েটা কি সেই মেয়ে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল? ওই মেয়েটাই সেই মেয়ে যে কিনা আমাকে ছেড়ে চলে গিয়েছে বহুকাল আগে। তাহলে তখন আপনি তাকে স্বীকার করলেন না কেন? অচেনা মানুষের মতন ভান করলেন কেন? কারণ তাকে দিয়ে আমার আর কোনো কাজ নেই। কাজ নেই মানে কি? সে আপনার জীবনের একটা অংশ, যার জন্য কিনা আপনি কুড়ে কুড়ে মরছেন, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন। তার জন্যই তো আমার মতন বাজে মেয়ে আপনার জীবনে আসার সুযোগ পেয়েছে। মালতীর কথা শুনে শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে গেল। তাও নিজেকে দমিয়ে রেখে শান্ত গলায় মালতীকে বললাম, মালতী, সেই মেয়ের নাম আর কোনোদিন আমার সামনে উল্লেখ করবে না। সেই মেয়ে আমার জীবন থেকে বহুকাল আগে হারিয়ে গেছে। তার সমস্ত অস্তিত্ব আমি আমার মন থেকে মুছে ফেলে দিয়েছি। আমি এখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে বলেন তো? আমার মতন একটা মেয়ের জন্য আপনি আপনার ভালোবাসাকে চিনতে অস্বীকার করলেন। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়, কারণ আমার মতন জঘন্য মেয়ে আপনার লাইফে কখনো চিরস্থায়ী থাকার পারমিশন পাবে না, আর সমাজও তা ভালোভাবে মেনে নিবে না। আজ না হয় জানে না বলে সমাজ আপনার দিকে আঙুল তুলছে না, কিন্তু যখন জানবে তখন ঠিকই আপনার দিকে আঙুল তুলবে, আপনাকে বাজে কথা শোনাবে, আর আপনাকে মানুষ আমার জন্য কথা শোনাবে। সেসব আমি চাই না। আমার মনে হয় সেই মেয়েকে আপনার জীবনে আনা উচিত, কারণ আপনার সাথে থেকে আপনার ভিতরে কি পরিমাণ কষ্ট জমে আছে সেসবের অনেকটাই কিন্তু আমার জানা হয়ে গেছে। মালতীর কথা শুনে রাগ একদম চরম পর্যায়ে উঠে গেল আমার। এবারে নিজেকে শান্ত রাখা পসিবল না। সোজা মালতীকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম।
তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে নিজের শরীরের সাথে চেপে ধরেছি। এই ধরা কোনো ভালোবাসার অংশ না, এই ধরা তাকে কষ্ট দেওয়ার জন্য ধরেছি। তাকে এমনভাবে নিজের সাথে চাপ দিয়ে ধরেছি যে তার নিঃশ্বাস ফেলতে পর্যন্ত কষ্ট হচ্ছে। সে কেমন যেন ছটফট করছে, কিন্তু এতে আমার কিচ্ছু আসে যায় না। পাক সে কষ্ট। তার কত বড় সাহস হলে সে আমায় এসব কথা বলতে পারে। আজ তাকে বিশাল পরিমাণে কষ্ট দিব। সে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য কাতরাচ্ছে, কিন্তু আমি তো তাকে ছাড়বো না। সে আমার থেকে ছাড়া না পেয়ে শেষমেশ মুখ খুলল। আমায় ছেড়ে দেন প্লিজ, আমার খুব লাগছে। লাগুক তোর, আরো বেশি করে লাগুক। তোর কত বড় আস্পর্ধা হলে তুই এসব কথা আবারও মুখে আনতে পারিস? তাই খালি আজকে দেখব। আচ্ছা, আমি কি কোনো ভুল কথা বলেছি বলুন? অবশ্য তুই আমাকে ভুল কথা বলেছিস। তোকে আমি আগেও বারণ করেছি যে তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার নাম মুখে আনবি না। সেখানে তুই আবারও সেই কথা মুখে এনেছিস। শুধু তাই নয়, আমাকে সেই মেয়ের কাছে ঠেলে দিলে চাচ্ছিস। তোকে আজ একদম চিরতরে শিক্ষা দিয়ে দিব। আকাশ মালতীকে কষ্টদায়কভাবে তার শরীরের সাথে চেপে ধরেছে। 10 মিনিটের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আকাশ তাকে ছাড়ছে না। অন্যদিকে মালতী আর থাকতে পারছে না, তার অনেক বেশি কষ্ট হচ্ছে। আকাশ তাকে এভাবে শক্ত করে চেপে ধরায়। সে এক পর্যায়ে আর টিকতে না পেরে আকাশের ঘাড়ে থুতনি রেখে তার ঠোঁট জোড়াগুলো দিয়ে আলতো করে আকাশের ঘাড়ে ছোঁয়াতে থাকে। তখনই মালতী অনুভব করে তার আর কষ্ট হচ্ছে না। সে কষ্ট লাঘব করার ঔষধ পেয়ে গিয়েছে। এদিকে আকাশ তাকে এখনো চেপে ধরে রেখেছে, কিন্তু সে কিছুটা সময় পর দেখতে পায় মালতী পুরোপুরি নর্মাল। শুরুতে যেমন ছটফট করছিল, এখন তেমনটা আর নেই। সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে। মালতীর স্বাভাবিকতা দেখে সাথে সাথে তাকে ছেড়ে দিলাম। কি হলো, ছেড়ে দিলেন যে? আমার শাস্তি দিবেন না আপনি? মালতীর কথা শুনে রাগের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য সজোরে চেপে ধরেছি, কিন্তু সে যে শাস্তিটাকে উল্টো আরো এনজয় করছে। আর মালতী, তুমি কি চাও? আমি কি সেই আবার কাচের বোতলে ফিরে যাই? না না, কখনো না। তাহলে যেন আর কোনোদিন তোর মুখ থেকে ওসব কথা না শুনি। মনে রেখো একটা কথা, আমি তাকে কখনই মেনে নিব না। তবে তুমি যদি তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমায় ফোর্স করো, তাহলে তুমিও আমাকে হারাবে। আমাকে আর কেউ খুঁজে পাবে না, না সে না তুমি। আমি একদম ভিন্ন এক দুনিয়ায় নিজেকে সরিয়ে নিয়ে চলে যাব। এই না প্লিজ, ওসব করতে যাবেন না। তাহলে ওয়াদা করো, আমায় ছেড়ে যাওয়ার নাম তুমি আর কোনোদিন মুখে নিবে না। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম আপনাকে ছেড়ে যাওয়ার নাম আর কখনো মুখে নিব না, কিন্তু আপনি ওসব ছাইপাশ কখনো পান করবেন না বলে দিলাম। পান করব না, তবে অন্য জিনিস পান করব। কি সেটা? দেখছি কি পান করব। বলেই মালতীকে বিছানায় ফেলে দিলাম। তারপর তার ঠোঁটের উষ্ণতা অনুভব করতে শুরু করেছি। সে আমার আচরণে কেঁপে কেঁপে উঠছে। তাকে পুরোপুরি পাগল করে দিয়েছি আমি। সে আর থাকতে না পেরে আমায় শক্ত করে জড়িয়ে ধরেছে। তার ভাবভঙ্গিমা দেখে বুঝতে পারলাম সে এখন বিশাল খুশি। যাক, অবশেষে তার মনটা খারাপ কমেছে। তাহলে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে উঠে গেলাম, আর সে খাবার রেডি করতে চলে গেল। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সারাদিন এইভাবেই কেটে গেল। রাতের বেলায় ঘুমিয়ে আছি, হঠাৎ এই 3টা নাগাদ ঘুম ভেঙে গেল। আর তখনই ত্রিধার সেই জড়িয়ে ধরা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। জানি না কি হয়েছে নিজের মধ্যে। ত্রিধার সেই দৃশ্য মনে পড়তে অটো পানি ঝরছে চোখ থেকে। কোনো মতেই যেন সেই দৃশ্য নিজের স্মৃতি থেকে দূর করতে পারছিলাম না। মেয়েটার কথা অতিরিক্ত মনে পড়ছে। চোখ জোড়াও বেহায়াপনা শুরু করেছে মেয়েটার জন্য। নিজের অদ্ভুত আচরণ দেখে নিজেকে নিজে একটা প্রশ্ন ছুড়ে মারলাম। এই মন, তুই কেন কাঁদছিস? তুই কি এখনো সেই পাষাণ মেয়েটাকে ভালোবাসিস? মন কেন উত্তর দিচ্ছে না? নীরবভাবে কেঁদেই চলেছে। তার মানে এখনো সেই মেয়েটার জন্য মনের ভিতরে কোথাও না কোথাও জায়গা রয়েছে। এইসব ভেবে কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। কোনো মতেই কান্না থামাতে পারছি না। ঠিক তখনই মালতী ঘুমের ঘোরে নড়ে ওঠে, আর অপর পাশ থেকে ঘুরে আমার দিকে তার শরীর মুভ করে। তখনই মালতীর চেহারার দিকে নজর পড়ে আমার। মালতীর ঘুমন্ত চেহারার দিকে নজর পড়তে মুহূর্তের মাঝে আমার ভিতর থেকে সমস্ত কষ্ট কোথায় যেন উধাও হয়ে যায়। আমি তাড়াতাড়ি মালতীকে ঝাপটে জড়িয়ে ধরে বুকে নিয়ে নেই। ভিতরে কেমন যেন একটা শান্তি অনুভব হচ্ছে। না, আমি এই ত্রিধাকে কখনোই ক্ষমা করব না। যে বর্তমানে আমার বুকে অবস্থান করছে, সেই মানুষটাই এই জায়গায়, তাকে কখনো তুচ্ছ করবো না আমি। এসব নিয়ে ভাবছিলাম, কিন্তু হুট করে কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি মালতী আমার পাশে নাই। আর সে যেখানে ঘুমিয়েছে সেই জায়গাটাতে এখানে সাদা কাগজ পড়ে আছে। বুকের ভিতরে ধূপধুপানি শুরু করে গেল এমন দৃশ্য দেখে তাড়াতাড়ি কাগজটা হাতে উঠিয়ে নিলাম। তারপর সেটা খুলতেই বড় বড় অক্ষরে লেখা 2টা লাইন চোখের সামনে ভেসে উঠল, যেটা দেখে আমার ভিতরে ভূমিকম্পের মতন
করে কম্পন করে উঠল। আপনি না অনেক দুষ্টু হয়ে গেছেন। এভাবে জড়িয়ে ধরেছেন কেন রাতের বেলায় আপনি আমায়? আমার অগোচরে আপনি আমায় এভাবে জড়িয়ে ধরলে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কি? তার মানে মালতীও রাতে জেগেছিল? ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে, কারণ সে জেগে থাকলে নিশ্চয়ই আমায় কাঁদতে দেখেছে দ্বিধার জন্য, যার কারণে তার সাথে হয়তো আমার সম্পর্কের ফাটল ধরতে পারে। মাথায় যেন কিছুই কাজ করছে না, তাড়াতাড়ি উঠে চলে গেলাম রান্নাঘরে। আমি জানি মালতী রান্নাঘরে আছে, তবে শুরুতে চিঠিটা দেখে ভেবেছিলাম যে মালতী হয়তো আমায় ছেড়ে চলে গেছে। খানিকক্ষণের জন্য তো ব্যাপক ভয় পেয়ে গিয়েছিলাম, তেমন কিছুই হয়নি। টেনশনের মাত্রাটা কিছুটা কমেছে, তবে পুরোপুরি কমেনি, কারণ সে যদি রাতের বেলায় আমায় কান্না করতে দেখে সেটা নিয়ে হয়তো আর মনে বিশাল একটা আঘাত আসবে। তাড়াতাড়ি রান্নাঘরে এসে মালতীকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই যে মহাশয়, কি হয়েছে? কি হয়নি বলো? তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। কেন, কাগজটা দেখে মনে হয়েছে যে আমি আপনাকে ছেড়ে পালিয়ে গিয়েছি? হুম। আরে ওসব কিছু নিয়ে টেনশন করবেন না, আমি ওসব কিছুই করব না। না করলেই ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তুমি জানলে কি করে যে রাতের বেলায় তোমায় আমি জড়িয়ে ধরেছি? ও মা, এটা কোনো কথা হলো? এখানে না জানার কি আছে বলুন তো? আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আপনি আমায় পাজা কোলে করে জড়িয়ে ধরে রেখেছেন। তখনই বুঝতে পেরেছি যে মাঝরাতে আপনি আমায় বুকে নিয়েছেন, কারণ রাতে তো শোয়ার সময় তেমন কোনো কন্ডিশন ছিল না। তার মানে কি তুমি জাগনা ছিলে না? এই যে আপনার মাথায় হয়তো নষ্ট হয়ে গিয়েছে। রাত জেগে থাকবো কি করতে? কোনো মানুষ না ঘুমিয়ে বেহুদা রাত জাগে থাকে? মালতীর কথা শুনে এবার মাথা থেকে সমস্ত টেনশন আপনা আপনি নেমে গেল। হয়তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন বলো, নাস্তা কি বানাচ্ছ? কি আর, রুটি বানাবো আর ডিম অমলেট করে দিব, কারণ পরোটা জিনিসটা মানুষকে অনেক ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, তবে শুনো, দুপুরে রান্না টান্না কোনো কিছুই করতে হবে না। কেন রান্না করতে হবে না কেন? কারণ তোমায় আজকে সাথে করে নিয়ে অফিসে যাব। মালতী আকাশের কথা শুনে হেসে দেয়। কি হলো, হাসছো কেন? কারণটা হলো আপনার ভিতরে আমাকে নিয়ে ভয় ঢুকে গেছে, যে কখন না কখন আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই। মালতীর কথা শুনে চমকে উঠলাম। মালতী একদম সঠিকটাই ধরেছে। আজ কেন জানি মেয়েটাকে নিয়ে বিশাল ভয় হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে চোখের আড়াল করলেই সে হারিয়ে যাবে। তাই তাকে সাথে নিয়ে অফিসে যাওয়ার প্ল্যান করেছি। এই যে এত চাপ নেওয়ার কিছুই নেই, আমি নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকবো, পরে সাথে করে নিয়ে যেন আমাকে। মেয়েটার কথা শুনে এখনো হয়ে দাঁড়িয়ে আছি। আমার একটা কথাই বুঝে আসে না যে মেয়েটা আমার মনের ভিতরের অদৃশ্য খবর পায় কি করে সম্ভব আমার ভিতরের সমস্ত কিছু একদম নিখুঁতভাবে বুঝে ফেলা। মালতী কি সত্যিই কোনো মানুষ, নাকি সে মানুষরূপী অন্য কেউ, নাকি খোদা তাকে মানুষের মন পড়ার স্পেশাল ক্ষমতাটা দিয়েছে? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখনই মালতী আবার বলে ওঠে, এই যে গিয়ে রেডি হয়ে নিন, আমায় নিয়ে ভাবতে গেলে আপনার যুগ যুগান্তর পার হয়ে যাবে। সো তাড়াতাড়ি রেডি হয়ে টেবিলে বসুন, নাস্তা বানাতে আর বেশি সময় লাগবে না। বাধ্য ছেলের মতন রান্নাঘর থেকে চলে এলাম। এখন মালতীকে নিয়ে আর ভাবার মতন সাহস করতে পারছি না, কারণ নিজেকেই এখন নিজের কাছে অবাক লাগছে। কাকে ধরে নিয়ে এসেছি আমি ঘরে, যাকে কিনা কিছু বলার আগে সে আমার ভিতর বাহির সবটাই বুঝে ফেলে। রান্নাঘর থেকে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নিয়ে ভাবছিলাম, না ভাববো বলা সত্ত্বেও তখনই আবার মালতীর ডাক পড়ে। এই যে আপনি এখনো সেখানে দাঁড়িয়ে এসব উল্টাপাল্টা কথা চিন্তা ভাবনা করছেন, আপনার কি আজ অফিসে যাওয়ার নিয়ত নেই নাকি? আছে তো। তো গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছেন না কেন? মালতীর কথা শুনে আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সোজা ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মানুষটা সত্যি আমায় পাগল করে ছেড়ে দিবে। সেই কখন বলেছি গিয়ে ফ্রেশ হয়ে নিতে, তিনি সেই কথা না শুনে ঘর থেকে বেরিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছেন। মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এদিকে আকাশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়।
তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে নাস্তার টেবিলে এসে বসে। মালতী নাস্তা রেডি করে টেবিলে নিয়ে হাজির করে। নিন, নাস্তাটা সেরে নিন, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। কেন, তুমি খাবে না? খেয়ে নিব, আপনি টেনশন করবেন না আমার খাবার নিয়ে। মালতী রেডি হতে চলে যায় রুমে। এদিকে আকাশ না খেয়ে বসে আছে। না, একা একা খাবো না, মেয়েটা আসুক তারপর একসাথেই খাবো। যেই ভাবার সেই কাজ। মালতী এসেছে, তারপর খাবার মুখে দিয়েছি। আপনাকে নিয়ে আর পারা যায় না, আমাকে নিয়ে খেতে হবে বলে কোনো কথা আছে নাকি বলুন তো? আছে। তুমি ভালো করেই জানো যে তুমি যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকে একা কখনো খাবার খাইনি। সো এবার চুপচাপ খেতে বসো। ঠিক আছে মহাশয়। দুজনে খাওয়া শেষ করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে বসে বসে কাজ করছি, আর মালতী আমার কেবিনে বসে বসে পায়চারি করছে। মেয়েটাকে দেখেই বুঝে গেলাম তার এই রুমে বন্দি থাকায় কেমন যেন বোরিং লাগছে। মালতী, তুমি একটা কাজ করো, তুমি কেবিন থেকে বেরিয়ে সারাটা অফিস ঘুরে ঘুরে দেখো, আর আমি বসে বসে কাজ করি, তাহলে তোমার আর বোরিং লাগবে না। মালতী আমার কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে মালতী? না না, কিছু না। ঠিক আছে, যাও, অফিস ঘুরে ঘুরে দেখো। আচ্ছা। মালতী কেবিন থেকে বেরিয়ে অফিসের গণ্ডিতে ঘোরাফেরা করছে, আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তখনই পিয়ন এসে বলে, স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায়। ল্যাপটপে কাজ করতে করতে পিয়নকে বললাম, ঠিক আছে, কেবিনে পাঠিয়ে দিন। পিয়ন কথা মতন চলে গেল। বসে বসে কাজ করছিলাম, তখনই কেবিনের দরজা খুলে কেউ একজন ভিতরে প্রবেশ করে। ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে দরজার দিকে তাকাতেই চোখ জোড়া কপালে উঠে গেল, কারণ মানুষটা আর কেউ না, সে হলো ত্রিধা। এই যে আপনি এখানে কি করছেন? আমি তাকে এটা বলতে না বলতেই সে এসে আমার পা ঝাপটে জড়িয়ে ধরল। আকাশ, আমায় ক্ষমা করে দাও তুমি। প্লিজ, তুমি আমায় এভাবে অস্বীকার করিও না। বিশ্বাস করো, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে সেই দিনের কথা ভেবে যে তুমি আমায় চিন্তা অস্বীকার করেছো। এই যে পা ছাড়ুন। আর কে আপনি? কি কাজে এসেছেন তাই বলেন। আকাশ, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। আমার তোমাকে প্রয়োজন, বিশ্বাস করো, খুব প্রয়োজন তোমাকে আমার। কিন্তু আমার তো আপনাকে প্রয়োজন নাই। ও আকাশ, প্লিজ তুমি এভাবে বলিও না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য। আমার তোমাকে চাই আকাশ, আমার তোমাকে চাই। তোমায় না পেলে মরে যাবো আমি। কেন, তখন মনে ছিল না? মনে পড়ে সে দিনগুলোর কথা, যেদিন আমিও আপনার পায়ে ধরে হামাগুড়ি খেয়েছিলাম ভালোবাসার জন্য, কিন্তু আপনি আমায় জুতোর বাড়ি দিয়েছেন, আর আজকে আপনি এসে আমার পায়ে পড়ছেন ভালোবাসার জন্য। আকাশ, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি তোমায় ছেড়ে গিয়ে। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে অমন আচরণ করায়। যা করা আমার কখনোই উচিত হয়নি। বিশ্বাস করো, তখন আমি অন্ধ ছিলাম। আমি তোমার সত্যিকারত্বে ভালোবাসাকে না বুঝে নিশানের কাছে চলে গিয়েছিলাম, কিন্তু সে আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়ে চলে গেছে। আমার জীবনটাই এখন একদম অন্ধকারে ভর্তি। আমার তুমি নামক আলোর দিশারিটাকে খুব প্রয়োজন এখন আকাশ। ত্রিধার কথা শুনে চরম লেভেলে রাগ উঠছে। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু না, এই মেয়ের গায়ে আমি কখনোই হাত তুলব না। এই যে, প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমার আপনাকে কোনো প্রয়োজন নেই। আমি যেমন আছি বেশ ভালোই আছি। ও আকাশ, প্লিজ তুমি আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। আমি তোমার পা দুটো ধরে কুড়োচোর ক্ষমা চাইছি। তোমার কাছে আসা ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। বিশ্বাস করো, নিশান আমাকে একদম নষ্টামিয়ে বানিয়ে দিয়েছে। যেখানেই যাই মানুষ আমায় বাজে কথা বলে। আমার একটা আশ্রয় চাই প্লিজ। কেন আমায় ছেড়ে না নিশানের কাছে আশ্রয় নিয়েছিলেন? আর তাছাড়া আপনার ভালোবাসার মানুষ আপনাকে নষ্ট বানিয়েছে কি করে? তোমায় ছেড়ে যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে আমায় বিয়ে করেনি। কারণ সে বলছিল তোমার সাথে আমার কিছু হয়েছে। আমি তাকে অনেক বোঝানোর ট্রাই করেছি, কিন্তু সে বুঝতে রাজি না। আমি আর কুল কিনারা না পেয়ে অবশেষে তাকে বলেছি যে সে চাইলেই আমার সতীত্ব যাচাই করতে পারে। তখন সে রাজি হয়ে যায়। এরপর তার সাথে আমার অনেক কিছুই হয়। সে আমার সমস্ত কিছুই হাতিয়ে নেয়, কিন্তু তারপর সে আমার সাথে চিট করে। সমস্ত কিছুর পর যখন তাকে আমি বিয়ে করতে বলি, তখন সে আমাকে বলে সে নাকি আমাকে ব্যবহার করার জন্যই আমার সাথে রিলেশনে এসেছে।
পরে সে আমায় ছেড়ে চলে যায়। এরপর থেকে আমার জীবনে কাল নেমে আসে। আমার পরিবারও আমায় আশ্রয় দেওয়া থেকে বঞ্চিত করে। বিশ্বাস করো, তখন বুঝতে পেরেছিলাম কে আসল আর কে নকল। আমি হীরাকে কাচের টুকরো ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর সেই কাচের টুকরোটাকেই আসলে হীরা ছিল। আমার বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে আকাশ, কিন্তু আমি তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ তুমি আমায় বুকে তুলে নাও। এই যে মিস ত্রিধা, সুযোগটা না সবার জন্য বারবার আসে না। কম কাঁদাননি আপনি আমায়। বালিশে মুখ চেপে কান্না করেছি আপনার জন্য, কিন্তু আপনি আমার সাথে পাষাণের মতন আচরণ করেছেন। আপনার সেই কঠোর ব্যবহার আমার এখনও চোখে ভাসে। এখনও ভুলতে পারিনি আপনার সেই কঠোর ব্যবহার। আকাশ, আমি সত্যিই সরি। আজকের পর আর কোনোদিন তোমার সাথে অমন খারাপ ব্যবহার করব না। সব সময় তোমায় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব। আমার আর কোনো কিছুই চাই না। আমার শুধু তোমার পায়ের নিচে এক চিলতে পরিমাণ মাটি চাই। সরি, সেটা অসম্ভব। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আপনি আমার ভালোবাসাকে অপমান না করে সুন্দরভাবে চলে যেতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আপনি আমার সাথে অন্তত কঠোর ব্যবহারটুকু না করতেন। হ্যাঁ, মেনে নিতাম আপনাকে যদি আমি আপনার কাছে ভালোবাসা চাওয়ায় তার পরিবর্তে জুতোর বাড়ি না দিতেন, আমার খারাপ সময় নিয়ে উপহাস না করতেন। আমি আবারও বলছি, হ্যাঁ, আমি আপনাকে মেনে নিতাম যদি আপনি আমার ভালোবাসাকে জুতোর বাড়ি দিয়ে অসম্মান না করে নিজের সতীত্ব হারিয়ে আসতেন, তাহলে মেনে নিতাম। কিন্তু আপনি তো আমায় জলজান্ত পুঁতে দিয়ে চলে গেছেন। বিশ্বাস করেন, আপনার সতীত্ব আমার কাছে এক বিন্দু পরিমাণ মাইনে রাখে না, কারণ আপনাকে আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি সমস্ত কিছু ভুলে গিয়ে এখন আপনাকে মেনে নিতাম, কিন্তু আপনি তো আমায় মেনে নেওয়ার জন্য জীবিত ছেড়ে যাননি। আপনি আমায় আপনার পায়ের নিচে ফেলে কোচলে মেরে দিয়ে গেছেন। আপনাকে আপন করে নেওয়ার মতন কোনো অবশিষ্ট আর বাকি নেই আমার কাছে। সো প্লিজ চলে যান এখান থেকে। ও আকাশ, আমায় একটু আশ্রয় দাও না তোমার পায়ের নিচে। তুমি আমায় ফিরিয়ে দিলে আমার মরা ছাড়া যে আর কোনো গতি নেই। আপনার গতি কত দূর সেটা আমায় বহু আগেই বুঝিয়ে দিয়ে গেছেন। আর বড় কথা, নিজের গায়ে কলঙ্ক লাগার পরেই কিনা আমার ভালোবাসা উপলব্ধি করেছেন। এর আগে কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন পাষাণের মতন ছেড়ে চলে গিয়েছিলেন, তখন ভাবা উচিত ছিল আপনার এসব কথা। সো সরি, আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। যে কিনা ভালোবাসাকে অপমান করে চলে গিয়ে অন্যের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দেয়, সেই নারীকে আমি কখনোই গ্রহণ করব না। তাহলে তুমি যে বিয়ে না করে পতিতাকে ঘরে পুষে রেখেছ, তার বেলায় কি হবে? আমি তো ইচ্ছায় নিজের সতীত্ব নষ্ট করিনি। কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজের সতীত্বের পরীক্ষা দিয়েছি, কিন্তু সে তো নিজ ইচ্ছায় শত শত পুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দিয়েছে। ত্রিধার মুখ থেকে মালতীর সম্পর্কে এমন বাজে কথা শুনে মাথায় রক্ত যেন টকবক করে বলকাতে শুরু করেছে। সাথে সাথে ত্রিধার কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে ধরাম করে আঘাত করে বসলাম পা দিয়ে তার শরীরে। শেষমেশ বাধ্য করলো এই মেয়ে তার গায়ে আঘাত করতে। এই মেয়ে এক্ষুনি বের হো আমার রুম থেকে, না হয় তোকে এখন আস্ত পুঁতে ফেলবো। আকাশ, প্লিজ এমন কঠোর বিচার করিও না তুমি আমার উপরে। তোর কঠোর বিচারের গুষ্টি বাড়ি বলে ত্রিধার হাত চেপে ধরে টানতে টানতে তাকে কেবিন থেকে বের করে দিলাম। তখনই দেখি মালতী কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মালতীকে দেখে থতমত খেয়ে গেলাম। তার মানে সে আমার আর ত্রিধার সমস্ত আলাপ দরজায় দাঁড়িয়ে থেকে শুনেছে। বুকের ভিতরে ধূপধুপানি শুরু হয়ে গিয়েছে আমার, কারণ মালতীকে দেওয়া কথা আমি রাখতে পারিনি যে তার চোখ থেকে কখনো অশ্রু ঝরতে দিব না আমি, তার মুখের হাসি কখনো বিলীন হতে দিব না আমি। কিন্তু আজকের এই আচরণে হয়তো মালতীকে হারাতে হবে আমার। সে মুখ চেপে ধরে এক দৌড়ে সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়। মালতীর এমন আচরণে আমার দুনিয়াদারি চরকির মতন ঘুরপাক খাচ্ছে। তার আচরণে বুঝতে পারলাম সে হয়তো নিজের বড়সড় কোনো ক্ষতি করে ফেলবে। আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরতে শুরু করেছে। ঠিক তখনই ওয়াশরুমের ভিতরে থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। তার মানে মালতী নিজের সাথে কোনো খারাপ কিছু করেছে। তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমে প্রবেশ করব, তখনই দেখি ভেতর থেকে দরজা আটকানো। ভিতরটা সাথে সাথে মুচড়ে ওঠে দরজা বন্ধ দেখে। দরজায় বাড়ি দিয়ে মালতীকে ডাকতে শুরু করলাম। মালতী দরজা খুলো, কিন্তু মালতী কোনো সাড়া শব্দ করছে না। মালতীর কোনো সাড়া শব্দ না পেয়ে মনের ভিতরে কু ডাকতে শুরু করেছে। সারা শরীর ঘামতে শুরু করেছে। তাড়াতাড়ি পিয়নকে ডেকে বললাম দরজার লক ভেঙে ফেলতে। সে তাড়াতাড়ি গিয়ে হাতুড়ি নিয়ে আসলো। তারপর সেই হাতুড়ি দিয়ে দরজার লকের মাঝে ধাম ধাম দুটো বাড়ি দিতে দরজা খুলে গেল।
সোজা দৌড়ে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই দেখি মালতী চুপচাপ বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে যেতেই চোখ পড়ল বেসিনের উপর সেট করা আয়নার দিকে। আয়নায় ফাটল ধরে আছে, আর সেই ফাটল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এমন দৃশ্য থেকে অস্বাভাবিক রকমের ভয় কাজ করছে ভিতরে। আর ঠিক সেই সময় মালতী ঢুলে ফ্লোরের উপরে পড়ে যায়, কিন্তু তাকে আমি পড়তে দেইনি। দৌড়ে গিয়ে মালতীকে নিজের বাহুতে নিয়ে নিয়েছি। মালতীকে বাহুতে নিতেই পাশ থেকে পিয়ন চেঁচিয়ে বলে উঠল, স্যার, ম্যামের হাত থেকে অনেক রক্ত পড়ছে। পিয়নের কথা শুনে মালতীর হাতের দিকে নজর গেল। তার হাত থেকে ঝর্ণার মতন চিরচির করে রক্ত বের হচ্ছে। এই মালতী, কি করেছো তুমি নিজের সাথে? তেমন কিছুই না, জাস্ট আয়নার মধ্যে নিজের হাতটা সজোরে আঘাত করেছি। কি? সাথে সাথে মালতীর হাত ধরে উপরে উঠলাম। মালতীর হাতের নরম মাংসপেশি অনেকখানি কেটে গেছে। এসব দেখে মাথা আরও ঘুরতে শুরু করে আমার। ভিতরে খালি একটাই জিনিস বাড়ি খাচ্ছে, যে মালতীর যদি কিছু হয় তাহলে আমি শেষ। তাড়াতাড়ি মালতীকে কোলে নিয়ে নিলাম। তারপর তাকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি ত্রিধা দাঁড়িয়ে আছে। ত্রিধাকে দেখে এমন ভয়ঙ্কর রাগ কাজ করছে, নিজের ভিতরে যা বলে বোঝাতে পারবো না। সাথে সাথে পিয়নকে ডেকে চেঁচিয়ে বললাম, এই বদমাশ মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করেন এক্ষুনি, না হয় আপনার চাকরির 12টা বাজিয়ে দিব আমি। আমার কথা শুনে পিয়ন তাড়াতাড়ি ত্রিধাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। আর আমি মালতীকে কোলে করে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলাম। তারপর তাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করব, তখনই ত্রিধা আমার গাড়ির জানালার কাছে এসে বলে, এই নষ্টা মেয়ের জন্য এত অপমান করলে তুমি আমায়, দেখবে এই মেয়ে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ত্রিধা, মুখ সামলে কথা বলো, আর আমার চোখের সামনে থেকে দূর হ, না হয় সোজা গাড়ির নিচে পিষে মেরে ফেলবো। তোর মতন দেমাগি মেয়ে এখন আমার গাড়ির চাকার তলে থাকে। তারপর সোজা গাড়ি স্টার্ট করে হসপিটালে চলে আসলাম মালতীকে নিয়ে। মালতী পুরো বেহুশের মতন হয়ে আছে, 3 সেলাই পড়েছে তার হাতে। সমস্ত কিছু সেরে মালতীকে নিয়ে সোজা ঘরে চলে আসলাম। বাড়িতে এসে মালতীকে কোলে উঠিয়ে নিয়ে রুমে চলে গেলাম। আমাদের বিছানায় শুইয়ে দিয়েছি তাকে। বিছানায় শুয়ে দিতেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে আমি তাকে জড়িয়ে ধরে তার সাথে শুয়ে আছি। কলিজাটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার মালতীর অবস্থা দেখে। তাও নিজেকে সামনে রাখার চেষ্টা করছি। মালতীর সাথে শুয়ে থেকে আমারও চোখ লেগে এসেছে। বিকালে ঘড়ির কাঁটা 5-এ পৌঁছাতেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই মালতীর দিকে চোখ পড়ল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হয় যেন সে আমায় তার চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে। এই মালতী, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, এমনি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, আপনি আমার মতন পতিতাকে ঘরে পুষে রেখেছেন কি কারণে বলুন তো? মালতী, কি কারণে পুষে রেখেছি সেটা কি তুমি জানো না? আমার মন কি চাই সেটা কি তুমি বোঝো না? তুমি কি বোঝো না যে তোমার হাসি ভরা মুখ দেখলে আমার ভিতরটা তৃপ্তি পায়? তুমি কি বোঝো না যে তোমার কষ্টে আমার কলিজাটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যায়? তুমি কি জানো সেই সময় যখন তুমি আয়নায় আঘাত করে নিজের হাত থেকে রক্ত ঝরিয়েছ, তখন আমার ভিতরে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় বইছিল। বিশ্বাস করো, সেই সময়টাতে মনে হচ্ছিল আমার ভিতরে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। এতটা কষ্ট হচ্ছিল ভিতরে আমার। কেন করলে তুমি অমনটা মালতী? তো কি করব বলুন? আমার কারণে যে আপনাকে অপমানিত হতে হলো। কিসের অপমান মালতী? আর কোথায় অপমানিত হয়েছি আমি? আপনি হয়তো বুঝছেন না যে আপনি কিভাবে অপমানিত হয়েছেন। সেই মেয়েটা তার খারাপ আচরণের জন্য আপনার পায়ের কাছে পড়েছিল। আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারছিল না সে, কিন্তু শুধু আমার জন্য সে আপনার কথার সাথে টক্কর দিতে পেরেছে। যেই মেয়ের কিনা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতন যোগ্যতা ছিল না, সেই মেয়ে কিনা আমার জন্য আপনার কথার টক্কর দেয়। যে আমার মতন পতিতাকে ঘরে উঠিয়েছেন কিন্তু তাকে মেনে নিচ্ছেন না। বিশ্বাস করুন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে নিজের গলায় দড়ি দিয়ে মরে যাই। আমার কারণে আপনার কথার মান কমে গেল, আমার কারণে আপনার চুপচে যেতে হলো। না হয়তো সেই মেয়ে পায়ের কাছেই পড়ে থাকতো, আপনার বড় করে দুটো কথা বলার মতন সাহস করতে পারতো না। মালতী, ওসব তোমার মনে হচ্ছে যে তোমার জন্য আমি অপমানিত হয়েছি, কিন্তু বাস্তবে সেসব কিছুই না। তবে হ্যাঁ, সে আমাকে আটকে দিয়েছিল তোমার কথা বলে।
তবে তার কথার গ্রহণযোগ্যতা আমার কাছে নেই। অমন মেয়ের জন্য আমার মনে কোনো ধরনের জায়গা নেই। সো ওর কথা চিন্তা করে অন্তত আর নিজের ক্ষতি করবে না তুমি। ওর কথা ভেবে যদি আবার কোনো সময় নিজের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। আকাশের মুখে মরার কথা শুনে মালতী শব্দ করে কান্না করে দেয়। আকাশের এই কথাটা যেন তার ভিতরে ধারালো ছুরির মতন আঘাত করেছে। প্লিজ আপনি ওসব কথা বলবেন না, আমার খুব কষ্ট হয় অমন কথা শুনলে। তাহলে ভাবো সেই সময় আমার কেমন কষ্ট হয়েছে তোমার হাতের ক্ষতস্থান দেখে। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো অমন হবে না। ঠিক আছে। আর তোমাকে আজকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দেই। হয়তো সে আমার প্রথম ভালোবাসা দেখে এখনো মনের কোনো অংশে কিছুটা গেঁথে আছে, তবে এখনের জন্য সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমার খুব প্রয়োজন। আকাশের মুখে এমন ধারা কথা শুনে মালতী আরো জোরে কান্না করে দেয়। সে যেন নিজের কানকেই এসব কথা বিশ্বাস করাতে পারছে না। একটা মানুষ কতটা ভালো হলে একটা পতিতা মেয়ের কাছে ভালোবাসা তালাশ করতে পারে, তার মতন মেয়ের মাঝে ভালোবাসা খুঁজতে পারে। সে জানে যে আমি পতিতা, কিন্তু তারপরেও সে আমায় ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে চায়। এসব যেন সমস্তটাই একটা রূপকথার মতন গল্প লাগছে। এই পাগলি মেয়ে কান্না করে না, তুমি শুধু আমার। এটা বলে মেয়েটার কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম। এভাবে কয়েকদিন কেটে গেল। অন্যদিকে ত্রিধা পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরপাক খাচ্ছে। সে আজ ভালোবাসার ভিখারি। সে যেন এখন খুব ভালো করে আকাশের ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারছে। সে এখন বুঝতে পারছে আকাশের সাথে অমন বাজে ব্যবহার করে কত বড় ভুলটা সে করেছে। যেই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসতো, সেই মানুষটাই আজকে অন্য কোনো নারীকে বুকে নিয়ে রেখেছে। এসব যেন সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। তার বুক ফাটা কান্না আসছে আকাশের জন্য। তার এখন খুব প্রয়োজন আকাশকে। সে যেন আকাশের ভালোবাসা ছাড়া এই দুনিয়ায় মূল্যহীন। তার কোনো অস্তিত্বই সে খুঁজে পাচ্ছে না আকাশকে ছাড়া। না, মানুষটাকে আমার চাই, মানুষটা শুধু আমার, তাকে আমি আর কারোর হতে দেব না। সে যদি আমার না হয় অন্য কারো হয় তাহলে সোজা নিজের অস্তিত্বই মিটিয়ে ফেলবো। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মালতী এখন পুরোপুরি সুস্থ। আকাশ তাকে রেখে অফিসে গিয়েছে। শুরুতে মালতী যখন অসুস্থ ছিল তখন আকাশ তাকে সাথে করে অফিসে নিয়ে যেত, কিন্তু অফিসে সে এতটা সময় কোনো কাজকর্ম ছাড়া বসে থাকতে বোরিং ফিল করত। তাই সে একটু সুস্থ হতেই, মানে হাতের ক্ষতটা কিছুটা শুকালেই আকাশকে বলে বাসায় থেকে যায়। ধীরে ধীরে আরো কিছুটা সময় পার হতেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। একদিন আকাশ মালতীকে রেখে অফিসে যায়, আর মালতী রান্নাঘরে রান্না করছিল। ঠিক তখনই ঘরের মেন দরজায় বেল বেজে ওঠে। সে রান্নার কাজ সেভাবে ফেলে রেখে গিয়ে দরজা খোলে। অপরদিকে আকাশ অফিস শেষ করে বাসায় আসতেই দেখে দরজায় তালা মারা, আর দরজায় আঠা দিয়ে কে যেন একটা খামে চিঠি ঝুলিয়ে রেখেছে। খামের ভিতরে যে চিঠি সেটা বাহির থেকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ খামের উপরের অংশটা খোলা ছিল। সে কৌতূহল করে চিঠিটা হাতে নিয়ে খোলে। সে হ্যান্ডরাইটিং দেখেই থতমত খেয়ে যায়, কারণ হাতের লেখাগুলো মালতীর। সে তাড়াতাড়ি করে পড়তে আরম্ভ করে। চিঠির শুরুতেই লেখা, প্রিয়, আমায় ক্ষমা করে দিবেন। আমি আপনার জীবন দীর্ঘস্থায়ী হতে পারলাম না, মাঝপথেই বিদায় নিতে হলো আমাকে। আকাশ চিঠির 2টা লাইন পড়তেই কান্না করে দেয়। সে বুঝে গেছে যে মালতী তাকে একা করে দিয়ে চিরতরের জন্য ছেড়ে চলে গেছে। আকাশ এত বড় ঝাটকাটা সামলাতে পারেনি। সে সাথে সাথে ধাম করে মাটির উপরে পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই তার। যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে সে ঘরের দরজার সামনেই পড়ে আছে। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না কি হয়েছিল তার সাথে। তৎক্ষণাৎ তার নজর যায় হাতে ধরে থাকা চিঠিটার দিকে। সে চিঠিটাকে দেখে আবারও কান্না করে দেয়। আরো বেশ কিছুক্ষণ কান্না করে দরজার সামনের কাটায়। পরে নিজেই চিঠিটা সাথে করে নিয়ে পকেট থেকে চাবি বের করে দরজাটা খোলে। তারপর ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে যে সে ভালোভাবে হাঁটতে পারছে না। পা যেন ভাঁজ হয়ে আসছে তার হাঁটার সময়। মনে হচ্ছে যেন এক্ষুনি হোঁচট খেয়ে পড়ে যাবে। তাও সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। কিন্তু সে ঘরে ঢোকার পরে আরও একটা জিনিস লক্ষ্য করে যে কেমন যেন ছমছমে হয়ে আছে ঘরের পরিবেশটা। মনে হচ্ছে যেন
এই বাড়ির কোনো একজন মানুষ মারা গিয়েছে, যার কারণে ঘরটা এভাবে নীরবতা পালন করছে। সে যেন এখনো নিজেকে বিশ্বাস করাতে পারছে না যে মালতী তাকে ছেড়ে চলে গেছে। না, আমার মালতী আমাকে ছেড়ে যেতে পারে না। সে হয়তো বাসার কোথাও লুকিয়ে থাকে, আমার সাথে কোনো মজা করছে। না, হয়তোবা সে আমায় পরীক্ষা করতে চায় যে আমি তাকে কতটা ভালোবাসি। না, সারা বাড়ি তালাশ করে দেখি, প্রতিটি রুমে মালতীকে খুঁজতে লাগলাম, কিন্তু মালতী কোথাও নাই। বাকি আছে শুধু রান্নাঘর, তার মানে হয়তোবা সে রান্নাঘরেই থাকবে। বুকের ভিতরে ধুপধুপ করছে, কারণ সারা বাড়িতে তাকে খুঁজে পাইনি। রান্নাঘরে গিয়েও যদি না পাই, তাহলে সেই চিঠিটাই সত্যি হবে। সিঁড়ি দিয়ে নামছি আর পা গির করে কাঁপছে, এমন বাজেভাবে পা কাঁপছে যে মনে হয় এখনই সিঁড়ি থেকে উপর হয়ে ফ্লোরের উপরে গিয়ে ছিটকে পড়ব। কিন্তু না, কোনো মতে নেমে এসেছি। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। রান্নাঘরে গিয়ে দেখি মালতী সেখানেও নাই, কিন্তু চুলার উপরে ভাতের পাতিল বসানো আর কাঁচা ভাত রেখে মেয়েটা রান্নাঘর থেকে বেরিয়েছে। তার মানে কি সত্যি সে আমায় ছেড়ে চলে গিয়েছে? এটা ভাবতেই আবারও কান্না শুরু হয়ে গেল। রান্নাঘরের দেওয়ালে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। তখনই দরজার বেল বেজে উঠল। দরজার বেল শুনে মনের ভিতরে বিশাল এক আশ্বাস জেগে উঠেছে যে মালতী হয়তো ফিরে এসেছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি মালতী নাই, কিন্তু দরজার সামনে অন্য কেউ দাঁড়িয়ে আছে। সে হলো ত্রিধা। এই যে, আপনি এখানে কেন? সে তুমি জেনে যাবে, আগে ঘরের ভেতরে চলো। ঠিক আছে, আসুন। ত্রিধাকে নিয়ে ঘরের ভিতরে যেতে এসে বলে উঠল, দেখলে বলেছিলাম না এই পতিতার মেয়ে তোমার কাল হবে। মিলে গেল তো আমার কথা, ছেড়ে গেল তো সে তোমায়। আমি আগেই জানতাম এইসব মেয়েদের ভেতরে ভালোবাসা নামক কিছুই থাকে না, কারণ প্রস্টিটিউটদের কোনো ধর্ম থাকে না। এতদিন তোমার সাথে ছিল আর ফাত্তার জন্য, কিন্তু এখন তোমার থেকে হয়তো মোটা অঙ্কের টাকা কেউ দিয়েছে যাতে করে সে তোমায় ছেড়ে চলে গিয়েছে। এই যে মুখ সামলে কথা বলেন, মালতী কখনো এমন করতে পারে না। আকাশ, সত্যি কথা কখনো কারোর হজম হয় না, আর সে কেমনটা করতে পারে সেটা তুমি এখন নিজের চোখে ভালো করেই দেখতে পাচ্ছ। আর আমি তো বললাম এই যে তার জাত ধর্ম বলতে কিছুই নেই। যদি থাকতো তাহলে অন্তত যাওয়ার আগে একবার হলেও তোমায় বলে যেত, কিন্তু সে বলেনি। তার মানে হলো সে ভালো কোনো পার্টির কাছে চলে গিয়েছে। সে কি জন্য চলে গিয়েছে জানি না, কিন্তু আপনার কি জাত ধর্ম আছে? আপনাকে ভালোবেসেছি বলে জুতা দিয়ে মেরেছেন, অন্তত এই কাজটা তো সে করেনি। আকাশ, প্লিজ আমাকে ওর সাথে মিলিও না। হ্যাঁ, হয়তো আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চাইছি তোমার কাছে। আর আমি তো তার মতো করে ছেড়ে যাইনি তোমায়, বলে কয়ে গেছি। আর আমার যাওয়ারও একটা রিজন ছিল যে আমার ভালোবাসে, কিন্তু সে তো মোটা অঙ্কের টাকার জন্য মানুষ পরিবর্তন করেছে। ওর মতো জঘন্য কাজ তো অন্তত আমি করিনি। তা না হয় করেননি, জুতা দিয়ে মেরে অপমান তো করেছেন। আকাশ, আমি তার জন্য তোমার দুটো পা ধরে ক্ষমা চাই। আমি তোমায় অপমান করেছি, তুমি চাইলেই সেটার প্রতিশোধ নিতে পারো। তুমি আমায় ভালোবাসার জন্য অপমান হয়েছ, তুমি চাইলেই সেই অপমানটা এখন আমাকে করতে পারো, কারণ আমি এখন তোমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। আমার শরীরে তোমার পায়ের জুতা দিয়ে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও তুমি। তাও প্লিজ শেষবারের মতো একটা সুযোগ দাও, অন্তত সেই মেয়ের মতো। তোমায় আর ছেড়ে যাব না, সারা জীবন আগলে রাখবো তোমায়। এই যে, আমার আর কাউকে চাই না, আমি একা থাকতে চাই। প্লিজ আমায় একা থাকতে দিন। আকাশ, প্লিজ একটাবার সুযোগ দাও। না, আমি আর কোনো সুযোগ দিব না আপনাকে। ঠিক আছে, সুযোগ দিবে না তো? না, দিব না। তাহলে আমার মরা লাশ হিসাবে দেখতে রেডি হয়ে যাও। ত্রিধা এটা বলেই পাশের টেবিলে একটা গ্লাস রাখা ছিল, সেটা হাতে উঠিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। তারপর সেই ভাঙা গ্লাসের একটা টুকরো উঠিয়ে হাতের উপরে চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে চিরচির করে রক্ত বের হতে শুরু করে। ত্রিধার এমন কাণ্ড দেখে ভেবাচাকা খেয়ে গেলাম। এই ত্রিধা, এটা কি করলে তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আকাশ, পাগলামোর এখানে কিছুই দেখোনি, এটা তো তেমন কিছু না। এরপর যা করবো সেটা দেখলে তো তোমার হুঁশি উঠে যাবে। এটা বলে ত্রিধা আবারও সেই হাতের মধ্যে কাচের টুকরো দিয়ে আঘাত করে বসে। সাথে সাথে ত্রিধার হাতের সাদা মাংস বেরিয়ে আসে আর তার থেকে রক্ত পড়তে শুরু করে। আকাশ ত্রিধার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। শুধু তাই নয়, ত্রিধার হাত থেকে এভাবে রক্ত পড়ছে দেখে তার বিশাল খারাপও লাগে। ত্রিধা, প্লিজ এমনটা করো না। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি একদম নিজেকে শেষ করে দিব আজকে। হয় তুমি আমায় আপন করে নিবে, নয়তো আমার মরা লাশ দাফন করবে। মেয়েটার কথা শুনে কি করব ভেবে পাচ্ছি না। সত্যি মেয়েটা পাগল হয়ে গিয়েছে।
কি হলো, কথা বলছো না যে? এখনো কিন্তু হাতের রগ চালাইনি, এবার কিন্তু হাতের রগই কেটে ফেলবো। তোমার জন্য দুটো অপশন আছে, হয় আপন করো, নয় মরতে দেখো। কি করব বুঝে উঠতে পারছি না। মেয়েটা যে পরিমাণ পাগলামো শুরু করেছে তাতে আমি শিওর যে সে নিজেকে শেষ করে দিবে তাকে মেনে না নিলে। ঠিক আছে, যাও, আপন করে নিব। নাও, আমায় নিজের বুকে নাও। দ্বিধা এবার কিন্তু বেশি হচ্ছে। বললাম তো যে আপন করে নিয়েছি, সো তাড়াতাড়ি হাত থেকে কাচের টুকরাটা ফেলাও। ঠিক আছে, যাও, ফেলে দিচ্ছি। দ্বিধা হাত থেকে কাচের টুকরাটা ফেলে দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু তার হাত থেকে রক্ত বেরিয়েই চলেছে। অপরদিকে আকাশের পুরো দুনিয়াদারি উলট পালট হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর ডক্টর আসে, তারপর ডক্টর ত্রিধার হাত দেখে বলে সেলাই পড়বে হাতে। ডক্টর যাই হবে হোক, আপনি আগে তার হাতের রক্ত বন্ধ করুন। আমার রক্ত সহ্য হয় না, রক্ত দেখলে আমার মাথা ঘোরে। ডক্টর তাড়াতাড়ি ত্রিধার হাত ড্রেসিং করে সেখানে সেলাই করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তারপর কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। ডক্টর যেতেই আকাশ ত্রিধাকে বাসায় বসিয়ে রেখে গাড়ি নিয়ে ফার্মেসিতে ঔষধ আনতে চলে যায়। রাতের বাজে 9টা। আকাশ তাড়াতাড়ি করে ঔষধ নিয়ে বাসায় ফেরে। আসার সময় সাথে কিছু খাবারও নিয়ে আসে। পরে বাসায় এসে তৃষাকে বলে, খাবারগুলো খেয়ে ওষুধগুলো খাও। তুমি খাবে না? আমার চিন্তা তোমার করতে হবে না। প্লিজ তুমি আগে খাবার খেয়ে ওষুধটা খাও। আর প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, অমন কাজ আর কখনো করিও না। মানুষের কাটাছেঁড়া দেখলে আমার সহ্য হয় না। ঠিক আছে, করব না। তুমি আমার পাশে থাকলে আমি কোনো ভুল কাজই করব না, একদম তোমার মনের মতো হয়ে চলবো। আচ্ছা, এবার খেয়ে নাও। ত্রিধা আকাশের কথা মতন খাবারগুলো খেয়ে ঔষধ খেয়ে নেয়। পরে আকাশ তাকে বলে তার বিছানায় শুয়ে যেতে। ত্রিধা আকাশের কথা মতন বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আকাশও এসে ত্রিধার পাশে শুয়ে পড়ে। সে ত্রিধাকে খাইয়েছে ঠিক, কিন্তু নিজে কিছুই খায়নি। সে এখন কেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে যা সে নিজেও জানে না। অপরদিকে আকাশ বিছানায় শুতেই ত্রিধা আকাশকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু আকাশ বারণ করে আর মাঝখানে একটা বালিশ এনে রাখে। কি হলো আকাশ, মাঝখানে বালিশ দিলে কেন? আমি তো তোমার বুকে ঘুমাবো। হৃদা, প্লিজ আমায় এতটা ফোর্স করিও না। বহু কষ্টে তোমার উপরে কিছুটা স্বাভাবিক হয়েছি, আর প্রেশার ক্রিয়েট করিও না আমার উপরে। আমার কিছুটা সময় চাই নর্মাল হতে। আর তাছাড়া এখন তোমার একা ঘুমানো উচিত, কারণ কখন লেগে যায় তার কোনো ঠিক নেই, পরে গিয়ে আরেক ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যত সময় লাগে তুমি নাও। আমি আমার মতন করে বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে কোনো ঘুম নেই। আর কিছুটা সময় গেলেই সকালের আজান হবে। ত্রিধা বিয়ে করে ঘুমাচ্ছে, আর আমি বিছানায় কাতরাচ্ছি। মালতীর করা সেই আচরণটা আমার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কিভাবে পারলো মালতী এমনটা করতে আমার সাথে? ভালো তো কম বাসিনি মেয়েটাকে আমি, কিন্তু সে টাকার লোভে আমায় ছেড়ে চলে গেল। না, এর উত্তর আমি মালতীর থেকে নিবই। আমার ভালোবাসার এভাবে কেন অপমান করলো তার হিসাব তাকে দিতে হবে। এসব ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছে। ঠিক তখনই আজানটা দিল ফজরের। সাথে সাথে চোখের পাতা মেলে গেছে আমার। ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করছে মালতীর জন্য। ইচ্ছে করছে চেঁচিয়ে কিছুটা সময় কান্না করি। আমার পাশে ত্রিধা শুয়ে আছে, যার কন্ডিশন কিনা অনেক নাজেহাল। তবে তাকে যদি এই অবস্থাতেও আমি কাছে টানতে না চাইতাম, হয়তো সে মানা করতো না। কিন্তু আমার তার প্রতি বিন্দু পরিমাণ আকর্ষণ নেই। আমার ভিতরে শুধু একটা মানুষেরই বসবাস, সে হলো কিনা মালতী। মালতীকে ছাড়া যেন আর কারোর কথাই ভাবতে পারছি না আমি। বুকের ভিতরে কেমন করে যে আর্তনাদ করছে মেয়েটার জন্য। এই আর্তনাদ শুধু উপরওয়ালা আর আমিই জানি। সে আমায় পাষাণের মতন করে ছেড়ে চলে গিয়েছে ভেবেও তার জন্য আমার কষ্ট হচ্ছে। ত্রিধাকে মেনে নিয়েছি শুধু সে ফোর্স করায় আর তার পাগলামোর কারণে। কিন্তু আমার ভিতরটা শুধু মালতীকে চাই, আর থাকতে পারছি না মেয়েটাকে ছাড়া। চোখের পানি ঝরঝর করে বেয়ে পড়ছে। না, উঠে গিয়ে খোদার কাছে হাত তুলি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে নিলাম। তারপর খোদার দরবারে সেজদায় লুটে পড়েছি। নামাজ পড়ে খোদার কাছে শুধু একটা কথাই বলেছি, মালতীকে আমার মুখোমুখি করিয়ে দাও খোদা। তার থেকে কয়েকটা প্রশ্নের উত্তর জানার আছে আমার। ত্রিধা যেসব বলেছে সেসব কি আসলেই সত্যি কিনা জানার আছে আমার তার থেকে। আরও কয়েকটা চাহিদা রেখে খোদার কাছে পরে উঠে গেলাম। নামাজ পড়ে আর ঘুমাইনি। নামাজ পড়ে বারান্দায় এসে বসেছিলাম। সকাল হয়ে এসেছে, ত্রিধাও ঘুম থেকে উঠে গেছে। আজ নিজেরই নাস্তা বানাতে হবে। রান্নাঘরে গিয়ে হালকা পাতলা নাস্তা বানিয়ে নিজেও খেয়ে নিলাম। আর কিছুটা
ত্রিধাকে দিয়ে বললাম খেয়ে নিতে। আমি অফিসে চলে যাব। সে আমার কথা মতন মুখ ধুয়ে নাস্তা খেয়ে নিল। তারপর রেডি হয়ে অফিসের জন্য বের হব। তখনই ত্রিধা বলে উঠল, কখন আসবে তুমি? আমার আস্তে আস্তে বিকাল হবে। দুপুরে পাশের রেস্টুরেন্ট থেকে খাবার দিয়ে যাবে, তুমি খেয়ে নিও। আমি অফিসে খেয়ে নিব নে। আর ঘর ভালো করে তালা মেরে রেখো। আচ্ছা আকাশ। ত্রিধাকে রেখে অফিসে চলে এলাম। নিজের কেবিনে বসে বসে কাজ করছি। হুট করে মালতীর কথা মনে উঠল। মালতীর কথা মনে উঠতেই চোখ তার বেহায়াপনা শুরু করে দিয়েছে। অটো পানি পড়ছে চোখ থেকে। কান্নার কারণে ভিতর থেকে কাজের মন মানসিকতাই হারিয়ে গেছে। কিছুই ভালো লাগছে না, সব কিছুই বিষাক্ত লাগছে। ভিতরটা শুধু একটা নামই কল্পনা জল্পনা করছে। মালতী, মালতী, মালতীকে ছাড়া যেন সত্যি আমার কোনো অস্তিত্ব নেই। মেয়েটাকে আমার খুব প্রয়োজন। না, মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। আমার সকল প্রশ্নের উত্তর তার কাছে রয়েছে। না, আজ আর অফিস করব না। কেবিন থেকে বেরিয়ে একজনকে ফোন দিলাম। ভাই, 10 মিনিটের মাঝে আসছি। আমি অফিস থেকে বেরিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপেক্ষা করছি। সে আসতেই একটা টাকার বান্ডিল আর ফোন থেকে মালতীর পিক বের করে দিয়ে বললাম, এর খোঁজ লাগবে আমার আজ রাতের ভিতরে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করবেন না। আমি রাতের আগেই এই মেয়ের লোকেশন এবং সে কোথায় আছে, কি করছে সব আপনাকে বলে দিব। ঠিক আছে। তারপর ছেলেটা চলে গেল। ছেলেটাকে আমি চিনি এই এলাকায় আসার পর থেকে। ছেলেটার বেশ ভালো লিঙ্ক আছে, তাই তাকে মালতীর খোঁজে লাগিয়ে দিয়েছি। আর আমি গাড়ি নিয়ে সোজা সেই পুরনো ব্রিজটার উপরে চলে আসলাম, যেখানে আমি আগে বসে বসে নেশা করতাম। গাড়িটা ব্রিজের উপরে সাইড করে রেখে গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলাম। কিন্তু গাড়ি থেকে বের হতে দেখি সূর্যের প্রখরতায় সারা শরীর জ্বালাপোড়া করছে। না, ব্রিজের উপরে থাকা যাবে না। আজ ব্রিজের নিচে গিয়ে নদীর কিনারায় বসবো। সেখানে কিছুটা ছায়া আছে। ব্রিজের পাশ দিয়ে ব্রিজের নিচে যাওয়ার রাস্তা আছে। সেখান দিয়ে গিয়ে নদীর কিনারায় বসে আছি। এক ধ্যানে তাকিয়ে আছি নদীর দিকে। কত সুন্দর পানির স্রোত বইছে, আর এদিকে আমার চোখ থেকে কান্নার স্রোত বইছে। মালতীর চিন্তায় যেন কিছুই ভালো লাগছে না। আনমনা হয়ে পাশ থেকে পাথর হাতে নিয়ে নদীর মাঝে নিক্ষেপ করতে লাগলাম। ঠিক তখনই হুট করে পানির ভিতর থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে এসে বলতে লাগলো, এই বেটা, তোর কি খেয়ে দে কোনো কাজ নাই? শালা, তুই নিজের গার্লফ্রেন্ডের চক্করে আমার গার্লফ্রেন্ডের মাথা ফাটায় দিছিস পাথর মেরে। ব্যাঙের কথা শুনে কান্নাটা হাসিতে পরিবর্তন হয়ে গেল। আর হুট করে ব্যাঙটা কোথায় যেন উধাও হয়ে গেল। চোখ পাকিয়ে ব্যাঙটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও নেই ব্যাঙটা। তৎক্ষণাৎ বুঝতে পারলাম আমি জাস্ট কল্পনা করছিলাম এসব, বাস্তবে এমন কিছুই হয়নি। আবারও মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে এসেছে। সে 11টা থেকে এখন পর্যন্ত নদীর পাড়ে বসে আছি। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখি সেই খবরই ফোন দিয়েছি। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। ভাই, মেয়েটার খবর পেয়ে গেছি। মেয়েটাকে নাকি শহরের একটা পতিতালয়ে দেখা গেছে। আমি সেখানে যাচ্ছি, আপনিও চলে আসুন। ছেলেটা এটা বলে ফোনটা রেখে দিল। কিন্তু ছেলেটার কথা শুনে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। কারণ মালতীকে হয়তো আমি বাদে আবারও অন্য কোনো পুরুষ স্পর্শ করবে সেই পতিতালয়ে। সেসব ভেবে আমি কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছি না। মালতী, আজ তোর খবর আছে। তুই আমায় কথা দিয়েছিলি যে আমি বাদে তোর শরীর আর কেউ স্পর্শ করবে না। সো তোর সেই শরীরে যদি অন্য কোনো পুরুষ স্পর্শ করে, তাহলে উপরওয়ালার সাক্ষী, আমার হাতেই তুই খুন হবি। আর পরে ত্রিধাকে আবারও বিয়ে করে আমি সংসার জীবন শুরু করব। আমি আসছি
তুই খালি একটু অপেক্ষা কর আর উপরওয়ালার কাছে প্রার্থনা কর। তারপর নদীর কিনারা থেকে উঠে এসে সোজা সেই পতিতালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পতিতালয়ের সেই এলাকাতে চলে এসেছি। গাড়ি সাইড করতেই কয়েক ঝাঁক মেয়ে এসে আমার সামনে হাজির হলো আর আমার গায়ে তাদের আঙুল দিয়ে স্পর্শ করতে লাগলো। শুধু তাই নয়, সেখান থেকে একটা মেয়ে আমায় অবাক করে দিয়ে বলতে লাগলো, এই যে মহাশয়, কেমন মেয়ে চাই আপনার? আমাদের থেকে কাকে পছন্দ হয় বলুন? আমাদের মধ্যে থেকে আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে নিয়ে আলাদা প্লেসে যেতে পারবেন। মেয়েগুলোর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মতন অবস্থা। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তখনই মেয়েটা আবার বলে ওঠে, কি মশাই, আমাদের থেকে কাউকে পছন্দ হচ্ছে না বুঝি? না, দেখুন আসলে তেমন কিছু নয়। আমি আসলে এসবের জন্য এখানে আসিনি। আমি এসেছি অন্য একটা কাজে। সো আপনারা অন্য কাস্টমার দেখুন। আরে মশাই, এত বাহানা দেখানোর কি আছে? আমাদের থেকে কাউকে পছন্দ হয়নি সেটা বললেই তো হয়। এই জায়গায় থাকতে থাকতে সবাই বুঝি। কোনো মানুষ এমনি এমনি এখানে আসে না, আর আপনিও এমনি এমনি এখানে আসে না, এই কাজের জন্যই এসেছেন। মেয়েটার কথা শুনে মেজাজ পুরো বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা লাগিয়ে দিতে। ঠিক তখনই সেই ছেলেটা চলে আসে যাকে আমি মালতীর খোঁজে লাগিয়েছি। এই, তোমরা অন্য কাস্টমার তলাশ করো। স্যার এসেছে অন্য একটা কাজে। স্যার, আপনি আমার সাথে চলুন। ছেলেটা আমাকে সেখান থেকে সাথে করে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। আচ্ছা, এখানে সব মেয়েরাই কি এমন? হ্যাঁ স্যার, সবাই এমন। এই এলাকাটাই পুরো একটা পতিতা পল্লী। এখানে ঘরে ঘরে পতিতা। সবাই এই কাজের জন্যই এখানে এসে ভাড়া থাকে। বাপরে বাপ, কি জঘন্য এলাকা। আচ্ছা, এই জায়গার মালিক যিনি বাসা ভাড়া দেন তিনি এসব নিয়ে কিছু বলেন না? স্যার, এই জায়গার মালিকই তো এইসবের সাথে জড়িত। ছেলেটার কথা শুনে আর কিছু বলার মতন খুঁজে পেলাম না। আচ্ছা স্যার, এসে গেছি আসল জায়গায়। ওই যে সামনে বিল্ডিংটা দেখছেন, সেটাই এই জায়গা, আসল পতিতালয়। সেখানেই এই মেয়েটা আছে। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে চলো। ছেলেটাকে সাথে নিয়ে সেখানে চলে গেলাম। যেখানে যেতেই দেখি একটা মহিলা পায়ের উপরে পা তুলে পান চিবোচ্ছে। স্যার, ইনি এখানের হেড। আপনি ওনার সাথে কথা বলুন। আমি মহিলাটার দিকে গিয়ে গেলাম। তিনি আমাকে দেখতেই বলে উঠলেন, স্যার, কেমন মেয়ে চাই? আর ফুল বুকিং না ঘন্টা? ওয়েট, দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে মালতীর ছবি দেখালাম। আমার এই মেয়েকে চাই। সরি স্যার, এই মেয়েকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই মেয়ে গতকালই এসেছে। আমাদের এখানে একটা নিয়ম আছে, নতুন কোনো মেয়ে আসলে তাকে প্রথম 2 দিন কারোর সাথেই দেওয়া হয় না। তাই এই মেয়েকে দেওয়া যাবে না। কিন্তু আমার তো এই মেয়েকে চাই। সরি স্যার, ক্ষমা করবেন। আপনি এই মেয়ে ছাড়া অন্য কাউকে বেছে নিন, কিন্তু আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না। আর তাছাড়া এই মেয়েকে একজন বড় সাহেব বুক করে গেছেন আগামীকালের জন্য। এই পল্লীতে কোনো নতুন মেয়ে আসলে আগে ওনাকেই দিতে হয়। এবারও উনি বুকিং দিয়ে গেছেন, আর বুকিং করার সময় বলে গেছেন এই মেয়েকে আর কারো সাথে না দিতে। এই মেয়ের ফার্স্ট ক্লায়েন্ট উনিই হবেন। মহিলাটার কথা শুনে রাগে সারা শরীর গিজগিজ করছে। ইচ্ছে করছে সোজা এক লাথি দিয়ে মহিলাটাকে চেয়ার থেকে ফেলে দেই। কিন্তু নিজেকে শান্ত করে নিয়ে বললাম, সেই লোক এই মেয়েকে বুকিং করেছে কত টাকা দিয়ে? স্যার, তা জেনে কি করবেন? আমি তো বললাম এই মেয়েকে কারোর সাথে দেয়া যাবে না। তা না হয় না দেন, কিন্তু কত দিয়ে বুকিং করেছে সেটা বলুন। 15,000 টাকা দিয়ে। আপনাকে আমি এর থেকে 10 গুণ বেশি দিব, কিন্তু এই মেয়েকে আমার একেবারে জন্য চাই। আকাশের কথা শুনে সেই মহিলা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। স্যার, একটা কথা বললেন তো, আপনি এই মেয়ের জন্য এতগুলো টাকা দেওয়ার মানে কি? কে হয় মেয়েটা আপনার? কে হয় সেটা জানতে চেও না? সেই 10 গুণের সাথে আরো 50 বাড়িয়ে দিব। চুপচাপ মেয়েটাকে আমার কাছে দিয়ে নিন। স্যার, এতগুলো টাকার কাছে আমি ইমানও বিক্রি করে দিতে পারবো। আপনি টাকা পে করেন, আমি মেয়েটাকে এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে। সাথে সাথে পকেট থেকে চেক বইটা বের করে 2 লক্ষ টাকার একটা চেক লিখে দিলাম।
এখন কিছুটা স্বস্তি লাগছে মনের ভিতরে যে মালতীকে আবারও পেতে চলেছি। আর তাছাড়া তার শরীরে কেউ স্পর্শ করেনি। তবে যত যাই হোক, সবকিছুর ভিড়ে মালতীর জন্য একটা রাগ কাজ করছে মনের ভিতরে। মালতীর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর সেই মহিলা মালতীকে নিয়ে আসলো। মালতী আমাকে দেখে থতমত খেয়ে গেছে। স্যার, এই যে নেন আপনার আমানত। খালা, আমি এই লোকের সাথে যাব না, প্লিজ আমায় এই লোকের সাথে দিয়েন না। এই মেয়ে, তা বললে কি হয় নাকি? এই সাহেব তোকে পুরো কিনে নিয়েছে, সো তোর যেতেই হবে সাহেবের সাথে। খালা প্লিজ, আপনার দুটো পায়ে ধরি, আমি কাস্টমারের কাছে গিয়ে এর থেকেও দ্বিগুণ টাকা কামাই করে আপনার হাতে দিব, তাও প্লিজ এই লোকের সাথে আমাকে দিয়েন না। মালতীর মুখে সব কথা শুনে রাগটা যেন কয়েক গুণ বেড়ে গেল। সোজা গিয়ে সেই মহিলার হাতে চেকটা ধরিয়ে দিয়ে বললাম, আপনি একটু সাইডে চাপুন, ওরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। মহিলা চেকটা হাতে নিয়ে সাইডে চেপে গেল। আমি গিয়ে সোজা মালতীর চুলের মুঠি চেপে ধরে বললাম, চল বাড়িতে। না, আমি আপনার সাথে যাব না, আমি এখানেই থাকবো। রাগের চোটে নাক মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। মালতীকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্টটা খুলে হাতে নিয়ে নিলাম। তারপর সবার সামনেই সেই বেল্ট দিয়ে মারতে শুরু করলাম। সবাই আমার কাণ্ড দেখে অবাক। মালতী চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করছে। মালতীর কান্নার শব্দ শুনে সবাই যে যার রুম থেকে দৌড়ে চলে এসেছে, কিন্তু কেউ আমাকে থামানোর মতন দুঃসাহস করছে না। এই যেন আবার বল, যাবি না? আজকে তোকে এখানেই মেরে ফেলবো। সজোরে চেঁচাচ্ছি আর মালতীর শরীরে আঘাত করেছি। এক পর্যায়ে মালতী আর সহ্য করতে না পেরে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আমায় আর মারিয়েন না, আমি যাব আপনার সাথে। মালতীর মুখ থেকে যাওয়ার কথা শুনে মায়ের বন্ধ করে দিলাম। তারপর তাকে টান দিয়ে পা থেকে তুলে দাঁড় করালাম। বেল্টের মায়ের ফলে তার শরীরের অনেকখানি অঙ্গ কেটে গিয়েছে, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরোচ্ছে। এসব দেখে কলিজা মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট হচ্ছে মেয়েটার জন্যে যা বলে বোঝানোর ক্ষমতা নেই আমার। মেয়েটাকে মারলামও আমি, আর পরে খারাপও লাগছে আমার। আর সহ্য করতে না পেরে সকলের সামনে মালতীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। সবাই হতবাক হয়ে আছে একের পর এক আমার এমন কাণ্ড দেখে। এই মালতী তোকে কিসের অভাবে রেখেছি আমি বলতো? তুই কি কারণে আমায় ছেড়ে চলে এসেছিস? মালতী কোনো কথাই বলছে না, সেও শব্দ করে কান্না করছে। তখনই সেই পতিতা পল্লীর খালা এসে আকাশকে বলে, স্যার, এবার আমার বুঝে আসলো আপনি এত টাকা দিয়ে কি জন্য মেয়েটাকে কিনেছেন। স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলেন। আপনি মেয়েটাকে বিয়ে করে নেন, কারণ আপনার চোখে দেখেই বোঝা হয়ে গেছে আমার যে আপনি মেয়েটাকে কতটা ভালোবাসেন। আর আমি জানি আমি খারাপ ধান্দা করি, কিন্তু বিশ্বাস করেন আজকে আমার গর্ব হচ্ছে এ কারণে যে মেয়েটাকে আমি কোনো ক্লায়েন্টের কাছে না দিয়ে কতখানি মহৎ কাজ করেছি। সে আপনি বললেও করব, না বললেও করব। স্যার, একটু অপেক্ষা করেন, আমি সমস্ত কিছু করছি। আমি চাই এই পল্লীর মেয়েরা কোনো না কোনোভাবে সুখে থাকুক, হয় নিজের পেশাকে নিয়ে, নয় অন্য কোনো মাধ্যমে। এই মাহি নিজে গিয়ে কালামকে বলবি যে আমি বলেছি গাড়ি নিয়ে গিয়ে মুক্তার কাজীকে সাথে নিয়ে এখানে নিয়ে আসতে, আর আসার সময় 10 কেজি মিষ্টি সাথে করে নিয়ে আসতে। সে এখানে আসলে আমি টাকা দিয়ে দেবো। জি খালা, আমি গিয়ে বলছি। সেই মহিলার কথা শুনে থতমত খেয়ে গেলাম। সেই মহিলা বাজে কাজ করলেও তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আছে, সেটা ভেবেই বেশ ভালো লাগলো। তবে এর আগে আমার কিছু কাজ আছে। আচ্ছা শুনেন, কাজে আসতে আসতে আমি মালতীর সাথে একটু পার্সোনালি কথা বলি। ঠিক আছে সাহেব, এই তোরা কেউ একজন স্যারকে ভিআইপি রুমে নিয়ে যা। একটা মেয়ে আমাদেরকে ভিআইপি রুম পর্যন্ত নিয়ে গেল। স্যার, এই রুমের ভিতরে বসে আপনারা আলাপ আলোচনা করুন। ঠিক আছে, মেয়েটা চলে গেল। আমি মালতীকে ধরে খাটে বসালাম, কারণ সে হাঁটা চলা করার অবস্থায় নেই। মালতী, তোমাকে কিছু প্রশ্ন করবো, তার সাফ সাফ উত্তর দিবে। তুমি আমায় ছেড়ে আসলে কোন সাহসে? তোমায় না আমি বারণ করেছিলাম যে আমায় ছেড়ে আসার মতন দুঃসাহস যেন তুই কখনো না করো? তাও এত বড় আস্পর্ধা হলো কি করে তোমার? কি করব বলেন, মানুষটার কান্না যে আমি সহ্য করতে পারিনি।
কোন মানুষের কান্না? ত্রিধা আপু, গতকাল তিনি আমার কাছে এসেছিলেন। যখন আমি ভাত রান্না করছিলাম তখন তিনি এসে আমার কাছে আপনাকে চায়, তাই চলে এসেছি। আমাকে চাই বলে তুমি আমাকে ছেড়ে চলে এলে? তোমার মনে কি আমার জন্য কোনো জায়গা নাই? শুধু জায়গা কেন, আপনার জন্য আমি মরে যেতেও পারবো। কিন্তু সেই মানুষটা আমার পায়ে ধরে আপনাকে আমার কাছ থেকে ভিক্ষা চেয়েছে। আপনাকে না পেলে নাকি সে মরে যাবে। আর আমার সামনে সে হাতের রগের উপরে ছুরি ধরে বসেছিল। সে যত যাই করুক না কেন, তার জন্য কি তুমি তোমার জায়গা ছেড়ে দিবে? আমি তো ছাড়তে চাইনি, কিন্তু সে আমায় বাধ্য করেছে। শুরুতে সে আমায় বুঝিয়েছে, কিন্তু আমি যখন তার কথা শুনিনি তখন সে হাতের রগে ছুরি রেখে বলে সে সুইসাইড করবে, তারপর আপনাকে ফাঁসিয়ে দেবে। সে আপনাকে পাওয়ার জন্য নাকি যে কোনো কিছুই করতে পারে। সে আরও বলেছে সে যদি আপনাকে না পায় তাহলে সে আপনাকে আর আমাকে শান্তিতে থাকতে দিবে না। সে নিজেও শেষ হবে, সাথে আমাদের দুইজনের জীবনও নাকি নরক বানিয়ে দিবে। তাই বাধ্য হয়ে আপনাকে ছেড়ে আসতে হয়েছে আমার। কি সে তোমায় এসব হুমকি দিয়েছে? হ্যাঁ, না হয়তো আপনার মতন মানুষকে আমি কখনোই ছেড়ে আসতাম না। ওর কত বড় বুকের পাটা যে তোমায় আমার থেকে দূরে সরিয়ে দিয়ে আজে বাজে কাহিনী রটিয়ে বেড়াই তোমার নামে। ওকে তো আমি জীবিত ছাড়বো না, ওর হাল খারাপ করে ছেড়ে দিব আমি। আর তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমার তোমাকে চাই মানে চাই। তোমাকে আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। সো নেক্সট টাইম কিছু করার আগে ভেবেচিন্তে করবা। অবশ্য তোমার ভাবতেই হবে, কারণ আজ থেকেই তোমাকে আমি বউয়ের স্বীকৃতি দিয়ে দিব। আকাশের মুখে এসব কথা শুনে মালতী আকাশের শার্ট সজোরে খামচে ধরে তার বুকে কিস করতে শুরু করে। আমি আর কখনো আপনারই ছেড়ে যাব না। আপনার মতন মানুষকে পেয়ে আমি স্বর্গ হাতে পেয়েছি। এই স্বর্গ আমি হাতছাড়া করতে চাই না। আর আপনার ভেতরে আমি আমার জন্য কতটুকু ভালোবাসা জমে আছে তা আমার দেখতে বা বুঝতে বাকি নেই। সো মরা ছাড়া আমি আপনাকে আর ছাড়ছি না। মনে থাকে যেন। এবার চলো, মালতীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কাজীও চলে এসেছে। এই পতিতা পল্লীতে আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়ের সাক্ষী সেই খালা নিজে হয়েছে। শুধু তাই নয়, তিনি নিজের খরচে সবাইকে মিষ্টিমুখ করিয়েছে। সমস্ত কিছুই শেষ, এখন মালতীকে নিয়ে চলে আসার পালা। কিন্তু আসার আগে একটা জিনিস চোখে পড়ল। এই পল্লীর সমস্ত মেয়েরা আমাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আজকের এই সিন ক্রিয়েট দেখে সবার মনেই একটা জিনিস বাসা বেঁধেছে। ইস, যদি এই মেয়ের মতন চাঁদ কপাল আমাদের হতো। ইস, যদি এই লোকের মতন কেউ একজন এসে আমাদেরকে ভালোবাসা দিয়ে এই পল্লী থেকে আজাদ করে নিয়ে যেত। মেয়েদের চাহনি দেখে আমার আর বুঝতে বাকি নেই, কিন্তু কি করব আমি? ওদের জন্য তো কিছুই করা সম্ভব না আমার। তবে হ্যাঁ, তাদেরকে কিছু সময়ের জন্য খুশি করতে পারি আমি। সাথে সাথে পকেট থেকে সেই চেক বইটা বের করে 50,000 টাকার একটা অ্যামাউন্ট তুলে সেই চেকটা খালার হাতে তুলে দিলাম আর বললাম, আজকে পুরো পতিতালয়ের কার্যক্রম বন্ধ করে দিন আর সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ান। কারণ আমার বিয়ের অনুষ্ঠান তো হলো না, তাই এদেরকে ভালো মন্দ কিছু খাইয়ে আমার লোক খাওয়ানো প্রচলনটাকে পূর্ণ করুন। আর বিয়ে যেহেতু এখানেই হয়েছে, তাই এখানকার সবাই আজ একবেলা ভালো মন্দ কিছু আহার করুক। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি আজকে পতিতালয় বন্ধ থাকবে। আর আপনার এই চেকের সমস্ত টাকা দিয়ে আমি তাদেরকে ভালো মন্দ খাওয়াবো। শুক্রিয়া খালা আপনাকে। তারপর মালতী আর সেই ছেলেটাকে সাথে নিয়ে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ছেলেটা মাঝপথে নেমে গেল, কারণ তার বাসার রাস্তা উল্টো দিকে। তাকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। মোটামুটি সমস্ত কাজ শেষ। মালতীকেও নিজের করে পেয়েছি, তবে শুধু শেষ একটা কাজ বাকি আছে। সেটা হলো ত্রিদাকে ধরে তার লজ্জাস্থানে পেরেক মেরে চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়ে লটকে রাখা। সমস্যা নেই, সেই কাজটাও পূরণ হয়ে যাবে। আগে খালি বাসায় পৌঁছাই, তারপর ত্রিধার ব্যবস্থা করছি আমি। গাড়ি ড্রাইভ করে মালতীকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। বাসার একপাশে গাড়ি রেখে মালতীকে কোলে তুলে নিলাম। তারপর দরজার সামনে গিয়ে বেল বাজাতেই ত্রিধা দরজা খুলে দিল। সে আমাকে আর মালতীকে
একসাথে দেখে থতমত খেয়ে গেছে। ত্রিধাকে দেখে আমার শরীরের রক্ত যেন খলখল করতে শুরু করেছে। সাথে সাথে মালতীকে কোল থেকে নামিয়ে দিয়ে ত্রিধার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে ছিটকে পড়ল। জানোয়ার, তোর কত বড় সাহস যে তুই আমার ভালোবাসার মানুষটাকে হুমকি দিয়ে আমার থেকে তাকে দূরে সরিয়ে দিস। শুধু তাই নয়, তাকে আমার থেকে দূরে সরিয়ে তার নামে মিথ্যা ঘটনা রটিয়ে বেড়াস আমার কাছে। তুই তো আজকে শেষ। লোহা পুড়িয়ে আজ তোর গায়ে দাগ লাগিয়ে দিব, তারপর তোর শিক্ষা হবে। সাথে সাথে দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরের তাকের উপরে একটা লোহার দরজা আছে, সেটা নামিয়ে নিয়ে গ্যাসের চুলা চালু করে আগুনের উপরে লোহাটাকে রেখে উত্তক্ত করতে লাগলাম। আজ ওর সারা শরীরে দাগ লাগিয়ে দিব। ঠিক তখনই রান্নাঘরে মালতী চলে আসে আর এসে আমার হাত ঝাপটে ধরে। প্লিজ আপনি ওনাকে মাফ করে দিন। রাখ তোর মাফ তোর কাছে, ওর কোনো মাফ নাই। ওকে তো আজকে লোহা পড়া দাগ দিবই। না না প্লিজ। তোর কোনো কথাই আমি শুনবো না। আকাশ লোহা উত্তক্ত করতে ব্যস্ত। মালতীর কথা সে শুনতেই নারাজ, আর মালতী তাকে বোঝানোর ট্রাই করছে, কিন্তু আকাশ তো আজ কারোর কথা শুনবে না। সে মালতীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উত্তক্ত লোহাটাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় সে ত্রিধা সেখানে নাই। তার আরো মাথা খারাপ হয়ে যায়। এই মালতী জানোয়ারটা কই? ও আকাশ সাহেব প্লিজ শোনেন না, প্লিজ এমন করিয়েন না। মানুষটা অনেক ভয় পেয়ে আছে এমনিতে, প্লিজ আপনি ওর কিছু করিয়েন না। মালতী, তোকে একবারও বলেছি যে ওকে আমি ছাড়ছি না। ওর সারা শরীরে লোহা পোড়া দাগ দিব আমি। সো সেই কই, আর কোথায় গিয়ে লুকিয়েছে সে? না না প্লিজ, আপনার দুটো পায়ে ধরি, আপনি ওনাকে কিচ্ছু করিয়েন না। মালতীর কথা শুনে এবার আকাশ আরো ক্ষেপে যায়। রাগে তার নাক কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করে। এদিকে মালতী আকাশের অবস্থা বুঝতে পেরে পেছন থেকে আকাশকে খপ করে জড়িয়ে ধরে। মালতী, ছাড়ো আমায়। না, আমি আপনাকে ছাড়বো না। আপনি প্লিজ ওই মেয়ের গায়ে হাত তুলবেন না। আপনার কারোর শরীরে হাত তুলতে হলে আমার তুলুন, কারণ সে আপনার আর কেউ না এখন, কিন্তু আমি আপনার স্ত্রী। সো আমার সাথে যা ইচ্ছে হয় করুন, তাও প্লিজ ওকে কিছু করিয়েন না, কারণ মানুষটারও কোনো দোষ নেই। মালতী, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি ওই মেয়েকে বাঁচানোর জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন? আর তার দোষ নেই মানে? আমি তাকে বাঁচাতে চাইছি না, তবে হ্যাঁ, আমি আমার অধিকার থেকে আপনাকে বারণ করছি, কারণ সে এখন পরনারী আর আমি আপনার স্ত্রী। আপনি চাইলে আমার শরীরের যে কোনো অঙ্গে স্পর্শ করতে পারেন, কিন্তু তার শরীরে একটা টোকাও দিতে পারেন না। আর তার কোনো দোষ নেই, মানে আসলেই দোষ নেই, কারণ একটা মানুষ যখন ভুল বুঝতে পারে যে সে তার ভালোবাসাকে পিছনে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছে, তখন সে অনুতপ্ত হয়। তবে হ্যাঁ, ওনার মাঝে অনুতপ্তের মাত্রাটা একটু কম, কারণ তিনি এত কিছু করার পরেও আপনাকে পাওয়ার জন্য পাগলামো করছে। উনি কিন্তু আপনার সামনে আসার মতন দুঃসাহস করার কথা না। তবে কি বুঝে যে এমন পাগলামো করছে বলতে পারি না, তবে হ্যাঁ, ওনার আচরণ দেখে বুঝতে বাকি নেই যে তিনি আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, যার কারণে তিনি এমনটা করেছেন। সকল মানুষই তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, যেমনটা আপনিও করেছেন। আপনার মতন একজন মানুষ ভালোবাসার টানে ভালোবাসাকে নিজের করে নিতে সেই দুর্গন্ধময় এলাকাতে গিয়েছেন। সেখানের পরিবেশের কথা কি আর বলবো, সেখানের মানুষ এই নোংরা, তাদের মনটাই অপরিষ্কার, তাদের ভিতরটাই নোংরামি দিয়ে ভরা। তবুও তো আপনি ভালোবাসার জন্য সেই জায়গায় পা রেখেছেন। তাহলে বলুন উনি কোথায় ভুল করেছে? মালতীর কথা শুনে রাগটা একদম দমে এলো। মেয়েটা সত্যিই আমার জন্য খোদার দেওয়া স্পেশালি একটা গিফট। আচ্ছা ঠিক আছে, যাও, ওর কিছুই করব না আমি। এই যে নাও, লোহাটা ফেলে দিলাম, কিন্তু এটা তো বলো যে সে কই? ওনাকে আমাদের রুমে লুকিয়ে রেখেছি আমি। মালতীর আচরণ দেখে ভিতরে ভিতরে বিশাল গর্ব হচ্ছে। হয়তো এই মেয়েটা আমার চোখ থেকে পর্দা না সরিয়ে দিলে তার শরীরে আঘাত করে বসতাম আমি। যাক, খোদা আমায় এই মেয়ের ওসিলায় এসব করা থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া এসব করলে আমি আমার নিজের কাছেই লজ্জিত হয়ে যেতাম, কারণ একটা সময় আমি নিজেই বলতাম
যে এই মেয়েকে অনুশোচনায় ভোগাবো, কিন্তু তার শরীরে হাত দিব না আমি। সো সেই কথাটাই অটুট থাকতে পারতাম না আমি। মালতীকে পিছন থেকে টান দিয়ে সামনে নিয়ে আসলাম। তারপর তার কপালে আমার ঠোঁট চেপে ধরে লম্বা একটা চুমু বসিয়ে দিলাম। আচ্ছা হয়েছে, এবার ছাড়ুন আর এইখানটায় চুপ করে বসুন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। আচ্ছা। মালতী শরবত করে আনতে চলে গেল। কিছুক্ষণ পর সে শরবত করে নিয়ে আসে। নিন, আপনি বসে বসে শরবতটা খান, আমি 1 মিনিট একটু ওপর থেকে আসছি। আচ্ছা। মালতী আমায় শরবত দিয়ে চলে গেল। কিছু সময় পর সে উপর থেকে ত্রিধাকে সাথে করে নিয়ে আসলো। আমার শরবত খাওয়া শেষ। ত্রিধা উপর থেকে নেমে সে আমার পা ধরে ফেললো। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এখন সেই ভুলের জন্য অনুতপ্ত। আমি আর কখনো তোমাদের দুজনের মাঝে আসবো না। আমার দোষে আমি তোমাকে হারিয়েছি, কিন্তু তোমার সততায় তুমি একজন ভালো মানুষকে জীবনসঙ্গী করে পেয়ে গেছো। তোমার এই জীবনসঙ্গী আর তোমার জন্য আমার প্রাণ ঢালা দোয়া থাকবে। খোদার কাছে সবসময় তোমাদের জন্য সুখের দোয়া করব আমি। ত্রিধা, আমার পা ছেড়ে দাও প্লিজ। আমি কিছুই মনে করিনি এসবে। হ্যাঁ, হয়তো অনেক রেগেছিলাম তোমার উপরে, কিন্তু মালতী আমার সমস্ত রাগ ঠান্ডা করে দিয়েছে। আমার সমস্ত ক্রোধ সে নিভিয়ে দিয়ে আগের মতন শান্তশিষ্ট বানিয়ে দিয়েছে। আমার মাঝে আর কোনো ধরনের আক্ষেপ নেই তোমাকে নিয়ে। ত্রিধা আকাশের কথা মতন তার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। আচ্ছা, এবার চললাম আমি। তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করো, সেই কামনাই করবো সবসময় খোদার কাছে। এই ত্রিধা, কোথায় যাবে তুমি? কোথায় যাব তা জানি না, কারণ যাওয়ার মতো তো কোনো জায়গা নেই আমার। বাবাও আমাকে মেনে নিবে না। তোমারও একটা মনের মানুষ জুটেছে, তাই হয়তো পথে ঘাটে ঘুরে বেড়াতে হবে আমাকে। যদি পথে ঘাটেও থাকার মতো জায়গা না জুটে কপালে, তাহলে নিজেকে নষ্ট বানিয়ে দিব। আধার দুনিয়ায় পাড়ি জমাবো গিয়ে। ত্রিধা, একদম ঠাটিয়ে থাপ্পড় মেরে দিব তোমাকে। কী সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কি মরে গেছি? হ্যাঁ, হয়তোবা অন্য কারোর হয়ে গেছি, কিন্তু তোমায় তো এমন ঝুঁকির মুখে পড়তে দিব না আমি। শোনো, আমার অফিসে একটা পোস্টে জব দিয়ে দিব তোমাকে আমি। সেটা দিয়েই সামনে এগিয়ে যেতে শুরু করো। ত্রিধা আকাশের কথা শুনে শব্দ করে কান্না করে দেয়। তার ভিতরটা আকাশের এমন আচরণ দেখে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। যেই মানুষটাকে সে মরার মুখে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই মানুষটাই আজকে তার আশ্রয়দাতা। আকাশ প্লিজ, এসব করতে চেও না তুমি। আমার মতো মেয়ে তোমার কৃপা গ্রহণ করারও যোগ্যতা রাখে না। ত্রিধা, আর একটা বাজে কথাও যেন তোমার মুখ থেকে না শুনি আমি। আর আমি কোনো কৃপা করছি না তোমার উপরে। আমি যা করছি সবটাই মানবতা থেকে করছি। সো যেটা বলেছি সেটাই করবে তুমি। আর হ্যাঁ, মালতীকে বিয়ে করে নিয়েছি আমি। মালতী আমায় বলেছে। তুমি আজ রাত এখানে থাকো, পরে তোমার থাকা খাওয়ার সমস্ত বিষয় আগামীকাল নিশ্চিত করে দিব আমি। আচ্ছা, সেসব আগামীকাল দেখা যাবে। আগে আজ তোমরা বাসর রাতটা এনজয় করো। আমি নিজের হাতে তোমাদের জন্য বাসর ঘর সাজাবো আজকে। তোমরা কথা বলো, আমি সব কিছু ঠিকঠাক করছি। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল। আমি আর মালতী বসে বসে কথা বলছি। দেখতে দেখতে রাত হয়ে এলো। ত্রিধা বাসর ঘর সাজিয়ে ফেলেছে আমাদের জন্য। রাত 10টা বাজতেই ত্রিধা মালতীকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। তার কিছুক্ষণই এই ত্রিধা আমাকেও ঢুকিয়ে দিয়েছে বাসর ঘরে। আজ মেয়েটাকে একদম আপন করে নিব, ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিব আজ তাকে। আজ সে আমার জন্য হালাল। বাসর ঘরে ঢুকতেই সে আমার পায়ে ধরে সালাম করলো, কিন্তু আমি তাকে পা ছুতে দেইনি। প্রতিটা বরের মতন সেই ডায়লগটা মেরে তাকে বুকে তুলে নিয়েছি। সে চুপচাপ আমার বুকে পড়ে আছে, কিন্তু আজ তো তাকে চুপচাপ থাকতে দিব না। তার নীরবতা আজ ভেঙে দিব। সাথে সাথে মালতীকে কোলে তুলে নিলাম। পরে বিছানায় গিয়ে তাকে নামিয়ে দিয়েছি। এই যে বর, আজ এত রোমান্টিক কেন? ও মা, বউকে কাছে পেলে কে না রোমান্টিক হয়। আকাশের কথা শুনে মালতী লজ্জায় লাল হয়ে আছে, কিন্তু আকাশ তো আকাশই। তার একটাই কথা, আছে বউকে কোনোভাবেই ছাড়ছে না। যেমন ভাবা তেমন কাজ। সে মালতীর শরীরে স্পর্শ করতে শুরু করে। মালতীও চুপ নেই, সেও আকাশের আচরণে সাড়া দিচ্ছে। কিন্তু হঠাৎ করেই রোমান্টিক মুহূর্তের এক পর্যায়ে আকাশ মালতীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। মালতীর আকাশের এমন কাণ্ড দেখে খিটখিট করে হাসতে শুরু করে। মালতী, এটা কি ছিল? হ্যাঁ, যেটা ফিল করেছেন সেটাই সত্যি। আমি ভার্জিন। মানে কি? তুমি না আগে প্রস্টিটিউট পেশায় ছিলা? না, ওসব কিছু ভুয়া ছিল। মানে কি এসবের? মানেটা অনেক বড়।
বড় হলেও আমি শুনতে চাই। আসলে আমি কোনো প্রস্টিটিউট না। আমার বাবা জোর করে টাকার লোভে একটা গুন্ডা মাস্তানের সাথে আমার বিয়ে দিতে চায়, যার কারণে আমি ঘর ছেড়ে পালিয়ে আসি। কারণ আমি তাকে বিয়ে করব না। তারপর ঘর থেকে পালিয়ে এই শহরে চলে আসি। এই শহরে এসে মাথা গোঁজার মতন জায়গা খুঁজতে থাকি, কিন্তু কেউ জায়গা দিতে রাজি নয়। পড়ালেখা যখন করেছি তাই কয়েকটা অফিসে জবের জন্য ইন্টারভিউ দেই, কিন্তু সবারই একটাই চাহিদা শরীর। শুরুতে তাদের ইগনোর করি, কিন্তু পরে দেখি আশেপাশের মানুষেরও চাহিদা আমার শরীর। কয়েকটা অফিস রিজেক্ট করেছি এসবের জন্য, কিন্তু একটা সময় আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। থাকা খাওয়া নিয়ে মুসিবতে পড়ে গিয়েছি আমি। এমন এক কায়দায় পড়েছি যে না পারছি এসব মেনে নিতে, না পারছি বাসায় যেতে, তাই বাধ্য হয়ে এসবে নেমেছি আমি। তবে হ্যাঁ, একেবারে এই পেশায় না, আসলেও চলতো। শুধু অফিসের বসের চাহিদা মিটালেই সে আমায় জব দিয়ে দিত। কিন্তু আমি ভেবেছি শরীরের যখন কলঙ্কের দাগই লাগবে, তাহলে এত কম টাকা উপার্জন করব কেন? একেবারেই এসব পথে নেমে যাই। তাই আর কিছু না ভেবেই এসব পথে নেমে যাই। আর ফার্স্ট যেদিন আমি কাস্টমারের তালাশ করি, সেই দিনেই আপনার সাথে আমার দেখা হয়। আর দেখা হওয়ার পর এমন ভাব করি যে আমি বহু আগে থেকেই এসব পুরনো। না হয়তো আমায় ব্যবহার করে চলে যাবেন, কিন্তু টাকা দিবেন না। তাই অমন অভিনয় করেছি আমি। মালতীর কথা শুনে চোখ জোড়া স্থির হয়ে গিয়েছে আমার, আর পলক পড়ছে না চোখের। চোখ বড় বড় করে তাকিয়ে আছি মালতীর দিকে। এই যে কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মালতী কথায় হুঁশ ফিরে আসে আমার। সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, যে তুমি আমায় ছেড়ে পতিতালয়ে কেন গেলে? এছাড়া আর কি করব বলেন? আমার নিয়তি যে বারবার আমাকে সেই দিকটাই ঠেলে দিয়েছিল। জব পেতে হলে শরীর দিতে হবে। সমাজে একা চললে মানুষ লোভনীয় দৃষ্টিতে শরীরের দিকে তাকিয়ে থাকবে, আর আমি কিছু বলতে পারবো না। তাই না পারতে এই পথে নেমেছিলাম। কিন্তু আপনি আমায় এসব থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। তবে শেষমেশও সেটা হারাতে ধরেছিলাম আমি। ত্রিধাপুর হুমকি আর কান্নায় আপনাকে ছেড়ে চলে যেতে হয়েছে আমাকে। তখন আর কিছুই তো ছিল না আমার। মাথার উপর ছাদ ছিলেন আপনি, কিন্তু ত্রিধাপুর জন্য সেই ছাদের নিচ থেকে বের হয়ে যেতে হয়েছে আমার। তখন আর কিছুই করার ছিল না। মন খালি একটাই কথা বলছিল, যেভাবেই হোক আমার শরীরে হয়তো 10টার ছিলমোহর লাগবেই। এমনটাই হয়তো আমার ভাগ্যে লেখা আছে। তাই আর কোনো কিছু না ভেবে পতিতালয়ে চলে যাই। কিন্তু সেখানে নাকি 2 দিনের আগের কাস্টমারদের কাছে দেয় না। আর 2 দিন না হতেই আপনি আমাকে নিতে চলে যান। পরে আবারও বাঁচিয়ে নিয়েছেন আমাকে। মালতীর কথা শুনে কলিজায় ধূপধাপানি শুরু হয়ে গিয়েছে আমার। এতদিন যেই মেয়েটাকে প্রস্টিটিউট মনে করতাম, আজ সে তার আসল রূপ দেখিয়েছে। তার শরীরে আমি বাদে নাকি কোনো পুরুষই স্পর্শ করেনি। খুশিতে আবারও মালতীকে নিজের কাছে টেনে নিলাম। এই মেয়ে শোনো, হ্যাঁ বলেন। তুমি শুধু আমার রক্ষিতা বউ। তোমার শরীরে শুধু আমি স্পর্শ করব। আমার বাচ্চার মা হবে তুমি। আমি বাদে তোমার শরীর আর কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। এই যে মহাশয়, স্পর্শ করতে দিব না আমি, কারণ আমি এখন আর আমার নেই। আমি আমার বরের হয়ে গিয়েছি। আমি তার আমানত বয়ে নিয়ে বেড়াচ্ছি। সো এই শরীরে শুধু একা তিনি স্পর্শ করবেন। তিনি স্পর্শ করলে আমি কে? তিনি মানে আপনি আর কি। তাহলে দাও আদর করি। তো করেন, বারণ করেছে কে? আমার সমস্ত কিছুই তো আপনার। মালতীকে বালিশে শুইয়ে দিয়ে ওর সারা শরীরে চুমু খেতে শুরু করলাম। সে আমার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। তার শ্বাস প্রশ্বাস প্রবল গতিতে বয়ে চলেছে। এবার তাকে আরো পাগল করে দিলাম তার ঠোঁটে একটা এঁকে চুমু দিয়ে। এবার সে আর নিজেকে স্থির রাখতে পারল না। সে আমায় শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতন আমার ঠোঁটে স্পর্শ করতে শুরু করলো। এই পাগলি মেয়ে, এমন পাগলামো করছো কেন তুমি? আমি পাগলামো করব তাতে তোর কি? আমার বর আমার যেমন মনে চায় আমি তেমন করব। অভুক রে অভুক। মেয়ে বলল কি এটা? পাগলামোর ছলে আপনি থেকে সোজা তুই। এই যে বর, আমায় কাছে টানেন আর শোনেন,
আপনি শুধু আমার বুঝলেন, আমি পুরো পরিবারকে হারালেও তার থেকে বেশি কিছু পেয়েছি। সো আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে কিন্তু আমার মরণ হবে। ছাড়তে ধরিনি, এই ধরা মরণ পর্যন্ত যাবে। মহাশয়, অনেক ভালোবাসি, যা কখনো বলার সাহস পাইনি আপনাকে, কিন্তু আজ সাহস করে বলে দিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি মালতী, এতটাই ভালোবাসি যে 1 বছরের মাঝে বাচ্চার মা বানিয়ে দিব। হা হা হা। যা খুশি করেন, আমার বাচ্চার বাবাকে চাই খালি। তাইলে চলো কাজে লেগে যাই। পাঠকগুলো কত পরিমাণে টুটটুট হইলে বাকি কিছু শোনার জন্য কান পেতে থাকতে পারে। লজ্জাশরম করেন সবাই। এভাবে মানুষের ঘরের কথা কান পেতে শুনতে হয় না, সকলেই ভাগে নেবার।